আমার ইচ্ছে হলে আপনাকে চুমু খাবো, জড়িয়ে ধরবো, মন চাইলে যখন তখন আপনাকে কোলে নিব। আপনি আমায় বাধা দিতে পারবেন না মহুয়া। বাধা দিলেও সেই বাধা আমি মানব না। নেশালো কণ্ঠে রিহান কথাটি বলে টুকুস করে মহুয়ার চিবুকে শব্দ করে চুমু খেল। মহুয়া রাগান্বিত চিত্রে রিহানের দিকে চাহিল। ছেলেটা তার হাত পা বেঁধেছে দেখে নিহাত এসব সহ্য করতে হচ্ছে। হাত পা দড়ি দিয়ে বাধা না থাকলে নির্ঘাত আজ তুলকালাম করেই তবেই ছাড়ত মহুয়া। কিরমির কণ্ঠে আওড়ালো মহুয়া। এসব কোন ধরনের পাগলামো রিহান? এতদিন বাড়িতে জ্বালিয়েছেন, এখন আমার অফিসে এসে জ্বালানো শুরু করলেন। আমি অতিষ্ঠ পুরো। হাতের পায়ের দড়িগুলো খুলে দিন বলছি রিয়ান। আমি তো তাই চাই, আপনি অতিষ্ঠ হন, তবেই তো আমার কথা সারাদিন আপনার মনে পড়বে। দড়ি এখন খুলব না, আগে আমার লোক পানি হ্যান্ডওয়াশ নিয়ে আসবে। আপনি সেই হ্যান্ডওয়াশ পানি দিয়ে হাত ধৌত করবেন, তারপর আপনি এই বাঁধন থেকে ছাড়া পাবেন। আপনি কি পাগল হয়ে গেছেন রিয়ান? আমার হাত ফকফকা পরিষ্কার। আমি কোন দুঃখে এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে যাব? খাটের চেয়ারের সাথে বাঁধা দু হাত হাতের তালু মেরে ধরল মহুয়া রিহানের পানে। তার হাতে কোনো ময়লা নেই, ফকফকা পরিষ্কার। ক্লায়েন্টের সাথে হ্যান্ডশেক করার সময় হাতে আপনার ময়লা লেগে গেছে, বিধায় ধুতে হবে হাত। গম্ভীর কণ্ঠ রিহানের। মহুয়ার ব্রু যকল কিঞ্চিত কুচকে এলো। মহুয়া পেশায় উকিল, যার দরুন ক্লায়েন্টদের আসা যাওয়া তার চেম্বারে আছে। ভদ্রতার খাতিরে মাঝে মধ্যে ক্লায়েন্টদের সাথে হ্যান্ডশেক করতে হয়। রিহান যখন আজ চেম্বারে উপস্থিত হয়, মহুয়া এক ক্লায়েন্টের সাথে হেসে হ্যান্ডশেক করছিল, যা দেখে রিহান প্রচণ্ড কষ্ট হয়। তবুও নিজেকে কন্ট্রোল করে লোকটা যাওয়ার অপেক্ষায়। লোকটা যাওয়ার সাথে হুমড়ি খেয়ে চেম্বারে ঢুকে সে। রিহানের দলবল দড়ি নিয়ে আসে। রিহান রাগান্বিত হয়ে ফট করে মহুয়াকে একটা কাঠের চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে হাত পা বাঁধে এবং লোকদের নির্দেশ করে হ্যান্ডওয়াশ পানি নিয়ে আসার জন্যে। মহুয়ার কণ্ঠে কাঠিন্যের রেশ মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়া কণ্ঠে বলল মহুয়া। আপনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন রিয়ান। সুস্থ স্বাভাবিক মানুষের ব্যবহার এমন না। প্লিজ ইমিডিয়েটলি সাইকোলজিস্ট দেখান আপনি, নতুবা পাবনায় যাওয়া থেকে আপনাকে আপনার মেয়র বাবাও আটকাতে পারবে না। রিহান চোখে হাসলো, নিষ্পাপ স্বরে বলল, আপনার প্রেমে পড়ার পর অর্ধেক পাগল হয়েছি, আপনাকে বিয়ে করে এবার ফুল পাগল হতে চাই। ঠাট্টা করছেন? সিরিয়াস আমি। চকলেট খান, আপনাকে আজ চকলেট পাঠিয়েছিলাম আমার লোকের দ্বারাই, নিননি কেন? আমি বাচ্চা নই যে প্রতিদিন 4 বক্স 5 বক্স চকলেট খাবো। তেতো মুখে বলল মহুয়া। প্রতিদিন রিহান রাতের বেলা মহুয়ার জন্য অনেকগুলো করে চকলেট কিনে, অতঃপর সকালে ঘুম থেকে উঠে মহুয়ার বাড়ির সামনে গিয়ে মহুয়াকে দেয়। মহুয়া নিতে না চাইলে রিহান শাসায়। বিরক্ত হয়ে মহুয়া চকলেটগুলো নেয়, অতঃপর রাস্তার সুবিধা বঞ্চিত বাচ্চাদের বিলিয়ে থাকে। একটা চকলেটও মহুয়া খায় না। যদিও রিহানের অজানা বিষয়টি, আজ রিহান নিজে না এসে তার দলবল দিয়ে চকলেট পাঠিয়েছিল, যার দরুন আজ নাকচ করে মহুয়া চকলেট নিতে। ফলস্বরূপ রিহান কথাটি জানার সাথে তার ল চেম্বারে দ্বিগুণ চকলেট নিয়ে হাজির হয়। রিহান গম্ভীর স্বরে পুনরায় বলল, আপনি মিনিটে মিনিটে চকলেট খাবেন আর আমায় মনে করবেন। চকলেট শেষ হলে আমায় বলবেন, আমি আবার কিনে আপনার বাড়িতে চকলেট ট্রাকে ট্রাকে পাঠাবো। যতদিন নিজের ইচ্ছায় না বলবেন চকলেটের কথা, আমি প্রতিদিন এইভাবে চকলেট আনবো। হুটহাট এইভাবে আপনার চেম্বারে আসবো, আমাকে কেউ আটকাতে পারবে না। বলেই কিটক্যাট চকলেটের কাগজ খুলে এক টুকরো মহুয়ার মুখে জোর করে পুরে দিল রিহান। মহুয়ার 2 হাত কচলিয়ে 3-3 বার ধুয়ে দিল রিহান। চতুর্থবারে হাতের তালুতে হ্যান্ডওয়াশ দিতে নিলে মহুয়া এক প্রকার ক্ষেপে যায়। অনেক সহ্য করেছে, আর নয়। এই ছেলের সাহস বেড়ে গেছে। মেয়রের ছেলে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? কর্কশ কণ্ঠে হেসে মহুয়া চেয়ারে বেঁধে থাকা অবস্থায় আওড়ায়। অনেক তামাশা হয়েছে রিয়ান। দড়িগুলো খুলে দিন, নতুবা আমার থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার নামে আমি থানায় ডায়েরি করব। এতে আপনার বাবার এতদিনের মান সম্মানে 1 মিনিটে ধুলোয় মিশে যাবে। হুমকি দিচ্ছেন আমাকে? জেলে ভরবেন আমায়? আমি রাজি আছি জেলে যেতে, যদি বা আপনি আমায় থানা থেকে ছাড়িয়ে আনেন। তাছাড়া আমি তো কোনো খারাপ কাজে জেলে যাব না যে আমার ড্যাডের সম্মানহানি হবে। আপনার নামে তো আমি নারী নির্যাতনের মামলা করব। এতটা ভোলা ভালা ভাববেন না আমায়। এটা নিশ্চয়ই ভালো হবে না আপনার বা আপনার বাবার জন্য। আপনাকে কি আমি মেরেছি মহুয়া? বকেছি? আমার যতদূর মনে আছে এই দুইটার কিছুই করিনি আমি। তাহলে নারী নির্যাতন আসে কোথা থেকে? প্রমাণ ছাড়া কিছু হয় না। পাঞ্চে মুখ করে মহুয়া বলল, চুমু খাওয়াকে কি বলে?
মহুয়ার উদ্ভট প্রশ্নে চোখে হাসলো রিহান। ঠোঁট ফাঁকা হলো না ক্ষীণ। ছেলেটাকে হাসলে কত না সুন্দর লাগে। মহুয়ার বক্ষস্থল যে ঝলকে ওঠে এই অসামান্য হাসিতে। ছেলেটা আদৌ এটা জানে? রিহান দুষ্টুমি কণ্ঠে আওড়ালো, জানেন তো, আপনি নারী নির্যাতন আদর দুইটিকে একসাথে গুলিয়ে ফেলছেন মহুয়া। ভবিষ্যতে খুব প্রবলেম ফেস করতে হবে আপনাকে, সঙ্গে আমাকেও। আমি এসব প্রবলেমে পড়তে রাজি নই। একদিন সময় নিয়ে আদর নারী নির্যাতনের ফারাক আপনাকে বুঝিয়ে দেব, কেমন? মহুয়া ফ্যালফ্যাল করে রিহানের দিকে তাকালো। মুখ ফসকে না হয় একটা বাক্য বলেই ফেলেছে, তাই বলে এত দূর? ছি ছি, কথার কি ছিরি। মহুয়া বিড়বিড় করে বলে উঠল। এ আমি কোন পাগলের খপ্পরে পড়লাম খোদা। রিহান মৃদু হাসলো। মহুয়ার মুখের দিকে ঝুঁকে কানে ফিসফিস করে বলল, রিহান পাগলের খপ্পরে পড়েছেন ম্যাডাম। এই খপ্পর থেকে আজীবন আপনার নিস্তার নেই, অন্তত আমি তা হতে দিব না। সন্ধ্যা নেমে এসেছে পৃথিবীতে। যতদূর চোখ যায় নিকোষ কালো অন্ধকার। রিহান ক্লান্ত শরীরে নিজের বাড়িতে ঢুকলো। সারাদিন আজ খাটাখাটুনি করে দিনের সমাপ্তি ঘটেছে। রিহানের বাড়িটি 6 তলা বিশিষ্ট। রিহান পরিবারসহ 4 তলায় থাকে। সদর দরজায় প্রবেশ করতে না করতে এক ঝুড়ি অভিযোগ নিয়ে আসলো মুমিন। কটমট করে রিহানকে বিচার দিল। মন আমায় আবার শাসিয়েছে ব্রো। আমাকে সে নাকি এবার পুলিশে দিয়ে ছাড়বে। দোষ কি ছিল জানো আমার? বরাবরের মতোই রিহান চোখে হাসলো। ছেলেটার ঠোঁট প্রসারিত করেও তো হাসতে পারে। চোখে হাসলে কতটা মাধুর্য ফুটে ওঠে মুখে। তুমিন রিহানের ছোট ভাই, এবার অনার্স 2য় বর্ষে ইংলিশ নিয়ে পড়ছে। মুন হচ্ছে মহুয়ার ছোট বোন, ইন্টার 2nd ইয়ারে মেয়েটা। 1 বছর ধরে তুমিন আধা জল খেয়ে মুনের পেছনে পড়ে আছে। মেয়েটা তাকে ঘুরেও দেখছে না, যাকে এক কথায় বলে পাত্তা না দেওয়া। রিহান তুমিনের কাঁধে হাত রেখে তুমিনকে নিয়ে নিজের কক্ষের দিকে ধাবিত হলো। যেতে যেতেই বলল, কি দোষ ছিল তার? আজ মনের কলেজের সামনে গিয়েছিলাম ব্রো। গিয়ে দেখি মেয়েটা এই গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে গেটের সামনে ফুচকা খাচ্ছে বান্ধবীদের নিয়ে। তুমি তো জানোই ইদানিং কি গরমটাই না পড়েছে। আমি এগিয়ে গিয়ে বললাম, এই গরমে এসব খেতে নেই। মেয়েটা আমার দিকে চোখ গরম করে তাকালো। আমার কথা তো পাত্তাই দিল না, উল্টে বলল, ফুচকা এমন একটা খাবার যে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে এটার জন্য। নেক্সট ডে আমার কাছে হস্তক্ষেপ করার চেষ্টা করলে পুলিশে দেবো আমি তোমায়। দুঃখী কণ্ঠে বলল তুমিন। রিহান মৃদু হাসলো। তুমিন তা দেখে মন খারাপ করে বলল, তুমিও হাসছো ব্রো? কেউ আমার মনের দুঃখ বোঝে না। তুমি প্লিজ মহুয়া ভাবিকে যত দ্রুত সম্ভব বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমি তার বোনের নালিশ তাকে করব। রিহানের চোখে মুখের পরিবর্তন ঘটল মুহূর্তে। শরীর থেকে ক্লান্তি চলে গিয়ে ঘিরে ধরল এক বুক প্রশান্তি। মেয়েটার নাম মহুয়া না হয়ে প্রশান্তি হলেও পারত। তোর ভাবি আর মন এক পাত্রের জল, আমায় সারাদিন জ্বালিয়ে ছাড়ে। মেয়েদের ফুচকা এতটা পছন্দকর খাবার? হ্যাঁ ব্রো, তুমি তো বিদেশে ছিলে তাই জানো না। ড্যাড কোথায়? অফিস থেকে এসেছে? তুমিন বলল, 6টায় এসেছে ড্যাড অফিস থেকে। দেখো গিয়ে বাগানে আছে। ড্যাডের সাথে আমার কিছু কথা আছে তুমিন, চলো। রিহান কথাটি বলে নিজ কক্ষ থেকে বের হয়ে গেল। রিহানের পেছনে তুমিনও এগোতে লাগলো। হট কফি খাচ্ছে মহুয়া নিজের বেলকুনিতে দাঁড়িয়ে। শীতল আবহাওয়া এখন। কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ পৃথিবীর মানবী। আজ বিদ্যুৎ চমকাচ্ছে গুড়গুড় করে আকাশে। বৃষ্টির দেখা এখনো মেলেনি, হয়তো অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে। মহুয়া কফিটুকু শেষ করে নিজের রুমে এলো। একটা জটিল মামলা এসেছে। গাজীপুরের প্রভাবশালী সৈয়দকে এক কৃষক মতিউর নাকি খুন করেছে। তবে কৃষক মতিউর বেকুল হয়ে বলছে সে এই কাজ সে করেনি, কিন্তু তাকেই প্রথম সৈয়দের লাশের পাশে দেখা গিয়েছে। পাড়া প্রতিবেশীর থেকে জানা গেছে সৈয়দের প্রতি আক্রোশ ছিল অনেক আগে থেকে মতিউরের। একবার সৈয়দের থেকে মতিউর সুদের উপর টাকা নিয়েছিল। সময় মতো টাকা ফেরত দিতে পারেনি বলে মতিউরকে বাবা মা তুলে বকাঝকা করে। সৈয়দের দিকে তেড়ে গিয়ে মতিউর সেদিন মারতে যায়। এইটুকু কাহিনী। আজ এই কাহিনী জটিলতায় ভরে গেছে। মহুয়ার যতদূর মনে হচ্ছে মতিউরকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। মহুয়া ঠিক করলো কাল একবার জয়দেবপুরের জেলখানায় গিয়ে মতিউরের সাথে দেখা করে কথা বলবে। প্রথম থেকে মিথ্যা অপবাদে কিছুতেই মতিউরকে সে শাস্তি পেতে দিবে না। মহিদুল খান বাগানের চেয়ারে বসে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। রিহান তুমিন দুজনে ফাঁকা চেয়ারে দখল করে বসলো। ড্যাডের ফোন কাটার অপেক্ষায় রিহান। গুরুত্বপূর্ণ কথা বলার আছে আজ। কয়েক মিনিট পর ফোন কাটলেন মহিদুল। মুঠোফোন টেবিলে রেখে স্বাভাবিকভাবে বললেন, বাড়িতে কখন এসছো রেহান?
আজকাল তোমার দেখা পাওয়া ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। ব্যস্ত থাকি ড্যাড। মহিদুল ভ্রুযুগল কুঁচকে এলো, ললাটে ভাঁজ পড়ল দুখানা। ছেলে কি করে না করে সবই খবর আসে তার কাছে। বড় হয়েছে ছেলে, চাইলেও এখন আর শাসন করতে পারে না। কিছু বলবে তুমি? হ্যাঁ ড্যাড। বলো শুনি। আমার কিছু টাকা লাগবে ড্যাড। কি করবে? ফুচকার দোকান দিব। মৃদুস্বরে বলল রিহান। মহিদুল তুমিন ফ্যালফ্যাল করে তাকালো রিহানের দিকে। এক প্রকার উচ্চস্বরে মহিদুল বলল, মাথা ঠিক আছে তোমার রিহান? শিক্ষিত ছেলে হয়ে ফুচকার দোকান দিবে? পড়াশোনা শেষ করিয়েছি তোমায় এই জন্য? আমার মান সম্মান নষ্ট করার ফোন দিয়ে আঁকছো? তোমার মাকে আমি এক্ষুনি ফোন করে বলছি তার ছেলে পাগল হয়ে গেছে। ড্যাড, হাইপার হচ্ছ কেন? আমার কথা সম্পূর্ণ করতে দাও। ফুচকার দোকান তো আমি বাহিরে দিব না, বাড়ির ভিতরে দিব। আমার দোকানের একজন মাত্র কাস্টমার থাকবে, আর সেটা মহুয়া ড্যাড। মহিদুল আফসোস করে কপালে হাত ঠুকে বললেন, প্রেমে পড়ে এই ছেলের মাথা পুরো গেছে। আল্লাহ, আমার ছেলেকে তুমি ঠিক করে দাও। জেলখানার বাইরে অপেক্ষারত মহুয়া মূলত মতিউরের সাথে দেখা করতে আসা। মতিউরকে ডেকে আনতে গেছে এক কনস্টেবল। জেলখানার চারপাশ মানুষ আসা যাওয়া করছে। অনেকে জেলখানার বাইরে বসে স্বজনকে দেখার আশায়। দু একটা আসামিকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে জেলখানার ভেতরে রাখা। মহুয়ার কষ্ট হলো, বড্ড কষ্ট। তাদের এইভাবে দেখে কি বা করার? পাপ করলে পাপের শাস্তি যে ভোগ করতে হয়, এইটাই যে নিয়ম আদিকাল থেকে হয়ে আসছে। মতিউর মহুয়ার দিকে এসে জড়কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আপা। মহুয়া মুচকি এসে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? এই তো আছি আপা, খুনের আসামি হইয়া জেলে পস্তাছি। আপা আপনি কি আমার উহিল? মহুয়া ছোট্ট করে বলল, হুম। শুধু শুধু আপনার সময় নষ্ট আপা, বাজেভাবে আমি ফাঁসে গেছি। এই ফাঁস গলায় কাটার আকারে পরিণত হয়েছে। কেউ পারবে না আমাকে ছাড়াইতে। সারা জীবন আমার জেলে পচা মরার লাগবে। চোখের পানি ফেলে কথাগুলো বলল মতিউর। মহুয়া এগিয়ে আসে মতিউরের দিকে, সযত্নে মতিউরের চোখের পানি মুছে দেয়। মতিউর উৎকণ্ঠা স্বরে শুধালো, কি করতেছেন আপা? আমার শরীরে নোংরা, আপনার জামাই ভরবো। ভরলে ভরবে, সমস্যা কি? এবার প্রথম থেকে ঘটনাগুলো বলুন তো। ওই দিন সন্ধ্যায় ঠিক কি হয়েছিল? ওই দিন ধান কাইটে কাটায় নিয়ে পাকার মোড়ে রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম। সৈয়দের বাড়ি পাশ দিয়ে আমার বাড়িতে যাওয়া লাগে। সৈয়দের বাড়ির সামনে আইলে চিৎকার শুনবার শব্দ পাই কারো। আমি দৌড়াইয়া তার বাড়ির ভেতরে যাই। গিয়া দিয়ে সৈয়দ চিত হইয়া মাটিতে পড়ে আছে। যাইয়া আমি সৈয়দরে ডাকি, ওঠে না। নিঃশ্বাস দেখি নাকের কাছে হাত দিয়া, শ্বাস চলে না। বুঝি ওই আর পৃথিবীতে নাই। এই টুকুরে তিল থেকে বেল বানাই ফেলাইছি আপা। আমার মাইয়ার বউর কি হইব? আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই তাগো। মহুয়া সমীকরণ মেলানোর প্রয়াসে ভাবুক কণ্ঠে বলল, আপনার কিচ্ছু হবে না চাচা, আপনি নির্দোষ হলে জামিন পাবেন। টেনশন করবেন না, আজ আসি। আচ্ছা আপা। কোর্ট থেকে বেরিয়ে বড় রাস্তার মোড়ের সামনে মহুয়া থামলো। রিকশা একটাও খালি নেই। মহুয়া ঠোঁট চেপে অদূরে তাকালো, রিকশার দেখা মিলল না। আচমকা একটা প্রাইভেট কার মহুয়ার সামনে এসে থামলো। পলক ঝাপটে সামনের দিকে তাকালো। গাড়ির জানালার কাচ অল্প খোলা। গাড়ির ভেতরে রিহান ফোনের দিকে তাকিয়ে কি যেন দেখছে সে। মহুয়া রিহানকে দেখা মাত্র স্থির পা গতিশীল করলো। এই ছেলের পাল্লায় এখন পড়া যাবে না। অনেকটা হাঁটলো মহুয়া, যতটুকু পায়ে জো চলে, কিন্তু এত ধাপ ধুপ করে হেঁটেও লাভের লাভ কিচ্ছুটি হলো না। রিহান পুনরায় গাড়ি নিয়ে তার সামনে হাজির হলো। গাড়ির দরজা খুলে নিষ্পাপ স্বরে বলল, আমি ভূত নাকি ভাল্লুক? আমাকে দেখে পালাচ্ছেন? মহুয়া জবাব না দিয়ে উল্টো পথ ধরল। কথা বললে কথা বাড়বে, কি দরকার? তার চেয়ে বরং চুপ থাকা শ্রেয়। এমনভাবে মহুয়া অন্য রাস্তা ধরল যেন রিহান নামক কোনো ব্যক্তিকে সে চিনে না বা সম্মুখে নেই। মহুয়া কেটে পড়তে রিহান গাড়ি থেকে নামলো। গাড়ির ড্রাইভারকে নির্দেশ করলো তার পেছন পেছন যেন গাড়িটা নিয়ে আসে। তারপর দ্রুত গতিতে মহুয়ার পিছু নিল। শর্টকাট রাস্তা ধরল রিহান, যাতে মহুয়ার সাথে দেখা ঝটপট মিলে। যেভাবে ধাপধুপ করে মেয়েটা হাঁটছে, মহুয়ার দেখা মিলল। রিহান রাস্তার কিনারায় স্থির চিত্রে দাঁড়িয়ে। মহুয়া আসার সাথে তাকে পাকড়াও করবে। সে চাইলেও তাকে এড়িয়ে যেতে পারবে না, কেননা এই রাস্তাটা একটাই, কোনো উপায়ন্তর নেই অন্য পথ ধরার। মহুয়ার তার চোখের সীমানায় এলো। রিহান গম্ভীর কণ্ঠে এগিয়ে বলল, গাড়িতে বসুন, সেখানে বসে কথা বলি। রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনার প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে।
মহুয়া ঠোঁট চেপে রাস্তাটির চারপাশ দেখে নিল। স্কুলের কলেজের ছেলে মেয়ে রাস্তায় ভিড় করে যাতায়াত করছে। রাস্তার চারপাশ দেখে নিয়ে রিহানের দিকে তাকালো। মহুয়ার দৃষ্টি অনল লাভায় পরিপূর্ণ। এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করলে অবশ্যই কাল একটা নিউজ বের হবে তাদের দুজনকে নিয়ে। সাংবাদিক বসে থাকে ওত পেতে, টকে ঠ করে বানোয়াট গল্প রটার। ততক্ষণে গাড়ি এসে থামে দুজনের সামনে। রিহান গাড়ির দিকে এগিয়ে গাড়ির দরজা খুলল, তারপর বলল, গাড়ির ভিতরে প্রবেশ করুন। মহুয়া দ্রুত পায়ে পেছনের সিটে গিয়ে বসলো। রিহান গাড়িতে উঠে দরজা লাগালো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। মহুয়া চুপ থেকে হঠাৎ করে রিহানের দিকে ঝুঁকে এলোপাথারি বুকে আঘাত করতে লাগলো। ধাউ ধাউ করে বাড়ছে মহুয়ার রাগ। আর কত সহ্য করা যায়। রিহান গম্ভীর তখনও। ড্রাইভার অবাক হয়ে দর্পণে দেখছে, ভয় পাচ্ছে সাথে। তার স্যারের যে রাগ, এই মেয়ের কপালে নির্ঘাত আজ দুঃখ লেখা আছে। ড্রাইভারের ধারণা মিথ্যে প্রমাণ করে দিল রিহান। ঠোঁট প্রসারিত করে হাসলো, মহুয়ার সাথে ঘেঁষে বসলো, তারপর বলল, কারো মার খেয়ে এতটা ভালো লাগা কাজ করে? বিশ্বাস করুন, আগে জানতাম না আমি। আপনি না মারলে এই অভিজ্ঞতা অর্জন সম্ভব হতো না। প্লিজ আরও কিছু মারুন তো। মহুয়ার হাত থম মেরে গেল। বিড়ম্বনার সহিত রিহানের দিকে তাকালো। হৃদযন্ত্র ধীপ ধীপ শব্দ করছে। কি অসহনীয় যন্ত্রণা। মহুয়া হাত বুক থেকে সরিয়ে নিতে নিলে রিহান খপ করে ধরল, তারপর বলল, কি হলো? আজ কথা বলছেন না? বোবা পাখি হলেন নাকি? মহুয়া খিটখিটে মেজাজে বলল, আপনার মায়ের নাম্বারটা দিন। কেন? বলবো ওনার ছেলেকে ভালো একটা সাইকোলজিস্ট দেখাতে। সাইকোলজিস্ট দিয়ে কিছু হবে না। আপনাকে লাগবে আমার, তবেই আমি সুস্থ হব। এখন পিছন ঘুরুন তো। ঠোঁট যুগল কিঞ্চিত কুঁচকে বলল। রিহান তার পেছনে রাখা চিরুনি ডাবল আমলা তেলের বোতল হাতে নিল। মহুয়ার সামনে ধরে বলল, ইউটিউব থেকে বিনুনি করা শিখেছি, এবার দেখবো কতটুকু পারি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল মহুয়া। বিনুনি করা শিখেছেন, ভালো কথা। সেটা আমার উপর প্রয়োগ করার কারণটা কি জানতে পারি? ওয়াই নট? বিকজ আই লাভ ইউ। আই ওয়ান্ট ইউ। ভাঙ্গা রাস্তার ঝাঁকুনিতে মহুয়া না চাইতেও রিহানের সংস্পর্শে এসে গেছে। রিহানের সাথে ঘেঁষে মহুয়া লহমায় মহুয়া অপ্রদীপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে উঠে কিনারায় গিয়ে সিটে মেরে বসলো। রিহান মৃদু হাসলো। ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। রিহান এমন ভাঙ্গা রাস্তা দিয়ে চলাফেরা করার স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু মহুয়া এমন রাস্তা দিয়ে এসেছে যে রাস্তা শেষের দিকে ভাঙ্গা। অন্যদিন হলে রিহান ড্রাইভারকে আচ্ছা মতো ঝাড়ত। রিহান এবার মহুয়ার পাশে এসে বসলো, অতঃপর কানে ফিসফিস কণ্ঠে বলল, আপনার ছোঁয়া যদি একটুখানি পাওয়া যায় ভাঙা রাস্তায় এসে, আমি সারা জীবন ভাঙা রাস্তার পথ দিয়ে যাতায়াত করতে রাজি। মহুয়া চোখ রাঙালো, মিনমিন কণ্ঠে বলল, আজ আর আমি একা নই। ড্রাইভার সাথে আপনার। লোকটা কি ভাববে জানেন? আপনি পাগল। আমার সাথে আলাদা সময় কাটাতে যাচ্ছেন? আমায় মুখে বলতে পারেন মহুয়া, ড্রাইভারকে ইঙ্গিত করে বোঝাতে হবে না। মহুয়ার অস্বস্তি বাড়ল। রিহানের থেকে অল্প দূরত্ব রেখে গাড়ির সাথে ঘেঁষে গেল। রিহান আগে ছিল গুরু গম্ভীর, কথা এক প্রকার ঝেঁকে বলতো। অদরকার কোনো কথা তার মুখে শোনা যেত না, তবে এখন তার মুখে সকল রকমের আজগুবি কথাবার্তা শোনা যায়। মহুয়া কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, যেমন আপনি তেমন আপনার কথাবার্তা। আমি নামবো, আমায় নামিয়ে দিন এবং আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন। রিহান মুহূর্তে হাঁক ছাড়ল, বলল ড্রাইভারকে, নবীন গাড়ি থামাও। নমিন গাড়ি থামালো চটজলদি। রিহান গাড়ির দরজা খুলে বাইরে বের হলো। নমিনকে গাড়ি থেকে বের হতে বলল। নমিন বের হলো। মহুয়া বের হতে নিলে রিহান দরজা বন্ধ করে দিল, গাড়ি লক করলো। রিহান ওয়ালেট থেকে 1000 টাকার দুটো নোট বের করে ড্রাইভারের হাতে গুজে দিল এবং হাসি হাসি মুখে বলল, তোমার গাড়ি চালানোয় ফার্স্ট টাইম আমি খুশি হলাম নবীন, তাই এটা তোমার পাওনা আমায় খুশি করার। বাড়ি চলে যাও, আজ তোমার ছুটি। আমার বাড়ি থেকে তোমায় ফোন করলে বলবে আমি তোমায় ছুটি দিয়েছি। নমিন কৃতজ্ঞতা প্রকাশ করলো চোখে। রিহান গাড়ির লক খুলে ড্রাইভিং সিটে বসলো। দরজা জানালা বন্ধ করে গাড়ি চালাতে শুরু করলো। মহুয়া পেছন থেকে তেতে উঠলো, খিটখিটে কণ্ঠে আওড়ালো, আমায় বের হতে দিলেন না কেন? আমি বাড়ি যাব, থামান গাড়ি। রিহান গাড়ি চালানো অবস্থায় বলল, আপনাকে ছুটি আমি দেইনি, ফাঁকিবাজ মেয়ে। একদম বাজে কথা বলবেন না। আমি মোটেও ফাঁকিবাজ মেয়ে নই। এই রকম কোনো রেকর্ড আমার নেই। আচ্ছা গাড়ি থামান এখন। নপ। কেন? আমি এত কষ্ট করে চুল বাঁধা শিখলাম, আপনার জন্য চিরুনি তেল নিজে কিনলাম, তা অ্যাপ্লাই করব না? আমি এমনিতেই ঠিক আছি, আপনি আমায় নামিয়ে দিন।
রিহান জবাব দিল না। মহুয়া এক সামনে বকবক করেই গেল। এক সময় হাল ছেড়ে দিল, বুঝে গেল এই থেকে তার কার্যসিদ্ধি হাসিল না করে তাকে ছাড়বে না। নিরিবিলি গাছগাছালির একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে গাড়ি থামল রিহান। নির্মল হাওয়া বইছে চারিদিক। রিহান গাড়ি থেকে নামলো না মহুয়াকে নামতে দিল, শুধুমাত্র গাড়ির জানালাগুলো খুলে দিল। রিহান আদুরে কণ্ঠে বলল, পিছনে ঘুরুন মহুয়া। মহুয়া রিহানের দিকে তাকালো একটিবার। ছেলেটার চোখে মুখে লেপ্টে আছে খুশি। এত খুশির কারণ কি সে রিহানের নির্দেশ মাফিক পেছনে ঘুরে বসলো। রিহান মহুয়ার দিকে এগিয়ে গেল। মহুয়ার কাকড়ায় বেঁধে রাখা চুল খুলে ফেললো। পুরো পিঠে লেপ্টে গেল তার চুলে। মহুয়ার চুল এতটা বড় নয়, পিঠ পর্যন্ত চুল, তবে ঘন। বড় দাঁতের চিরুনি কিনে এনেছে রিহান, যাতে চুলে ব্যথা না লাগে। রিহান ধীর গতিতে চুল আঁচড়াতে আরম্ভ করলো। 18 বার চুল আঁচড়িয়ে বিনুনি চুলে করতে শুরু করে। বিনুনি করলো, তবে একটু ঢিলে হলো। রিহান চুলকে দায় করে বলল, অতিরিক্ত চুল সিল্কি আপনার, তাই একটু ঢিলে হয়ে গেছে, ব্যাপার না। রিহান ভুল কিছু বলেনি, সত্যিই তাই। চুলে তেল দেওয়ার সময় পায় না সে। চুলে তেল না দেওয়ার কারণে সারা বছর শ্যাম্পু করায় তার চুলে কখনো খোপা হয় না। এতটা সিল্কি তার চুল। তার থেকে ছোট চুলে খোপা হয়। এই যে মনে চুল মহুয়ার থেকেও ছোট, কিন্তু তার চুলে বেশ সুন্দর খোপা হয়। এই বছরে কবে মহুয়া চুলে তেল দিয়েছে মনে করার চেষ্টা করলো, মনে পড়ল না। হঠাৎ মহুয়া মন খারাপ করে বলল, সময়ের অভাবে চুলে তেল দেওয়া হয় না। মা থাকলে এমনটা হতেই দিত না, জোর করে আগে তেল দিয়ে দিত। মহুয়ার চোখ টলমলে, আর একটু হলেই অশ্রুস্রোত বইবে। পৃথিবীতে মা না থাকলে হয়তো বোঝা যায় পৃথিবী কত কঠিন। আর যদি মা বেঁচে থেকেও মায়ের ভালোবাসা স্নেহ পাওয়া না যায়, তবে এই কষ্টের মতো আর কষ্ট হয় নাকি? মহুয়ার বাবা ছিলেন সাত্তার আহমেদ, পুলিশ অফিসার। বাবা মা বোনকে নিয়ে ছিল তাদের সুখের সংসার। দিনগুলো ভালোই যাচ্ছিল। কথায় আছে, বেশি সুখ কপালে সয় না। মহুয়ার বেলায় সেই রকম। একবার রেপিসদের তদন্ত মহুয়ার বাবা সাত্তার আহমেদের কাঁধে পড়ে। তিনি তদন্ত করতে মিরপুরে যান, কিন্তু এই তদন্ত তার জীবনে কাল নামে। তরতাজা মানুষটা 3 দিনের দিন মৃত অবস্থায় নিজ ঠিকানায় আসে। গলা আলাদা করা, হাত পা আলাদা অবস্থায় ওনার লাশ উদ্ধার করে পুলিশ। কি ভয়ানক খুন! 7 বছর আগেরকার ঘটনা চোখে ভাসলে মনে হয় এটা তো কালকের ঘটনা। মহুয়ার মা আদিয়া সাত্তারের মৃত্যু মেনে নিতে পারেন না। লাশ দেখার সঙ্গে সঙ্গে 2 দিন বেহুশ থাকে। মায়ের অনুপস্থিতিতে বাধ্য হয়ে বাবার লাশ দাফন করতে হয়। কি তুফান গেছে সেই সময়, আহা! এই তুফান আর কারো জীবনে না আসুক, মহুয়া মনে প্রাণে চায়। লাশ দাফন হওয়ার 2 দিনের মাথায় জ্ঞান ফিরে আলিয়ার, তবে শেষ রক্ষা হয় না। আলিয়ার ব্যবহার অস্বাভাবিক দেখায়, নিজের হাতে কামড়ায়, নিজেকে আঘাত করে, খাবার খান না। 7 দিনের দিন আলিয়াকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। আলিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, ডাক্তার সাফ জানায়। বাড়িতে থেকে তার ট্রিটমেন্ট সম্ভব নয়। মহুয়া কান্না করে ফেলল হু হু করে। রিহান অস্থির হয়ে পড়ল। এই তো স্বাভাবিক ছিল মেয়েটা। ব্যস্ত ভঙ্গিতে মহুয়াকে নিজের বুকে আগলে নিল। 2 হাতের আজলা দিয়ে যত্নে চোখের পানি মুছে দিল। আদুরে কণ্ঠে রিহান শুধালো, আমি আছি তো আপনার জীবনের ছোট ছোট বিষয় খেয়াল রাখার জন্য। আপনার মায়ের মতো না পারলেও আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না মহুয়া। এবার লক্ষ্মী মেয়ের মতো কান্না থামান দেখি। আমার যে বুক জ্বালাপোড়া করছে আপনার কান্নারত চেহারা দেখে। আপনি কি চান আপনার কান্নার অঙ্গারে আমি ভস্ম হয়ে যাই? মহুয়া এখনো রিহানের বুকে লেপ্টে। কন্তুন থামেনি মহুয়ার রিহানের আদুরে কথনে। রিহানের বুকের বাঁ পাশে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। মেয়েটাকে 1 বছর ধরে সে চেনে। কখনো এভাবে মেয়েটাকে দেখেনি সে। যদি দেখেছে, কখনো প্রতিবাদী, কখনো ক্রোধিত চোখ মুখে। মহুয়াকে শক্তপোক্ত হাতে নিজের বুকের সাথে চেপে ধরল রিহান। রিহানের মাথা মহুয়ার কপালে ঠেকিয়ে কানে ফিসফিস কণ্ঠে আওড়ালো রিহান, এইভাবে কান্না করে না সোনা, আমার কষ্ট হয়। কথাটি কর্ণকুহরে যেতে মহুয়ার শরীর কেমন যেন করে উঠল। সর্বাঙ্গে লোম মুহূর্তে কাটা দিয়ে উঠল। কান্না থেমে গেল। চোখ হলো অনিমেষ। রিহান মহুয়ার দিকে তাকালো। মহুয়ার ঠোঁট রাঙানো খয়েরি লিপস্টিকে। কান্না করার ফলে ঠোঁট কাঁপছে মৃদু। রিহানের ভয়ঙ্কর কিছু বাসনা মাথায় ভর করলো। মুহূর্তে মহুয়াকে আস্তে ধীরে বুক থেকে সরিয়ে সিটে বসালো। পেছনে সিটে থাকা পানির বোতল ঘাড় ঘুরিয়ে এনে বোতলের ছিপি খুলে ঢকঢক করে খেলো। চোখ বন্ধ করলো, নিজেকে কন্ট্রোল করলো। অতঃপর গাড়ি চালাতে আরম্ভ করলো।
সকাল 10টা। মহুয়া কাপড় ভাঁজ করে ব্যাগে ঢুকাচ্ছে, মুন কাপড় এগিয়ে সাহায্য করছে। ব্যাগ গোছানো শেষ হলে মুন নিজের ব্যাগ গুছিয়ে নিল। মতিউরের মামলার তদন্তের জন্য মহুয়া আজ শ্রীপুরে যাবে। 7 দিনের সময় নিয়েছে মহুয়া আদালত থেকে, যদিও সকল প্রমাণ মতিউরের বিরুদ্ধে। 2 দিন শ্রীপুর থাকবে মহুয়া। বিশাল বড় ফ্ল্যাটে মহুয়া তার বোনকে নিয়ে থাকে। ফ্ল্যাটটা তাদের নিজেদের। বাবা খুব শখ করে 4 তলা ফাউন্ডেশন দিয়েছিল, কিন্তু বাড়িটি মাত্র 2 তলা কমপ্লিট হয়েছে। নিচতলায় মহুয়ারা, উপরতলায় ভাড়াটে থাকে। একটা ফ্ল্যাটে বোনকে রেখে বাইরে যাবে না মহুয়া, তাই ঠিক করেছে তার বান্ধবী মৌটুসির বাসায় 2 দিন থাকবে। কলেজও কাছে হবে। মহুয়া রেডি হলো, নিজ রুম থেকে মুনকে হাঁক ছাড়ল। তোর হয়নি এখনো মন? মুন অন্য রুম থেকে জামা পরে এসে মহুয়ার দিকে পিচ করে বলল, জামার চেনটা লাগিয়ে দে তো আপু। মহুয়া ধীরগতিতে টেনে চেন লাগিয়ে দিল। বিছানায় রাখা কালো রঙের 2টো ব্যাগ হাতে নিল। দেয়ালের কাছে এসে 2 ব্যাগ এক হাতে নিয়ে তারকাটায় রাখা ফ্ল্যাটের চাবি হাতে নিল। মুন মাথায় চিরুনি করে উৎকণ্ঠা স্বরে বলল, আমায় একটা ব্যাগ দে আপু, আমি নিয়ে যাই। মহুয়া ব্যাগ দুটোর একটাও দিল না, বরং হাতে থাকা চাবির গুচ্ছ মুনের হাতে তুলে দিল। তারপর বলল, তুই মেইন দরজা লক কর, আয় বাহিরে। রিহান বিছানায় এক কাঁধ হয়ে ঘুমাচ্ছে। 3 বার ওকে ডেকে গেছে তুমিন, কিঞ্চিত পরিমাণে লড়েনি সে। ঘুমটা এবার পাতলা হয়ে এলো ফোনের ভাইব্রেশনে। চোখ বন্ধ করে বিছানা হাতড়ে ফোন হাতে নিল। শুরু চোখে কল রিসিভ করলো। পুনরায় চোখ করে বলল, বল। ম্যাম কিন্তু 12টায় শ্রীপুর যাচ্ছেন। রিহান নিশ্চুপ রইল। ওপাশ থেকে মহুয়ার তথ্য দেওয়া মাসুম বার কয়েক বলল, হ্যালো স্যার, আমি এখন জানা মাত্র আপনাকে জানালাম ম্যাম মাত্র তার বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। রিহান গম্ভীর স্বরে বলল, ম্যামকে ফলো কর মাসুম, আমি না আসা পর্যন্ত। প্রতি মিনিটের আপডেট আমার চাই। ওকে স্যার। রিহান ফোন কেটে বড় করে নিঃশ্বাস নিগ্রত করলো। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে উদ্যত হলো। জলদি ফ্রেশ হতে হবে তাকে। রিকশার ভাড়া মিটিয়ে রিকশা থেকে নামলো মহুয়া। মুন রিকশায় রাখা ব্যাগ দুটো হাতে নিয়ে মুনের সাথে সামনে এগুলো। 6 তলার বাড়ির সামনে এসে থামলো দুজন। বাড়িটির সাথে ঘেঁষে একটা বড় মুদির দোকান। বাড়ির বাহিরে একটা দারোয়ান বসে। মহুয়াকে চোখে পড়তে দারোয়ান বলল, কয়তলায় যাবেন, কার বাসায়? মহুয়া ভদ্রতার সহিত বলল, 6 তলায় যাব, মৌসুমীর বাসায়। আপার ফ্রেন্ড আপনারা? জি। রিহান ফ্রেশ হয়ে তার বারান্দায় এসে মেলে দেওয়া টাওয়াল হাতে নিল। ভেজা মুখ মুছে যথাস্থানে রাখলো। বারান্দার কিনারায় ঝুলিয়ে রাখা ফুলের টপের দিকে রিহান এগিয়ে গেল। রিহানের বারান্দার কিনারা থেকে মেন রোড দেখা যায়। রিহান তার গাছ থেকে রক্ত লাল একটা গোলাপ ছিঁড়ে নিল হাতে। তারপর উদ্যত হলো বারান্দা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। রিহান বের হতে নিলে বাহিরে মহুয়ার মতো কাউকে লক্ষ্য করলো। তার বাড়ির নিচে দাঁড়িয়ে মেয়েটা দারোয়ানের সাথে কথা বলছে। রিহান তির্যক দৃষ্টিতে নিচে তাকালো। চোখের ভুল নয়, এটা মহুয়াই। রিহান চোখে হাসলো, আদুরে কণ্ঠে বলল, ঘুম থেকে তাড়াহুড়ো করছি আপনাকে ধরার জন্য, আর আপনি আমার বাড়ির সামনে হাজির। গুড, আই লাইক ইট। মহুয়া দারোয়ানের কথা সম্মত জানালো। মুনকে ইশারা করলো তার পেছন পেছন আসতে। লিফট দিয়ে 6 তলায় উঠল। বাম প্রান্তের ফ্ল্যাটের ডোর বেল চাপলো। মৌটুসি দরজা খুলে দিল। মৌটুসি হচ্ছে মহুয়ার গুড ফ্রেন্ড। চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায় এটা হচ্ছে মৌটুসি। মৌটুসি হেসে বলল, কিরে, বাইরেই দাঁড়িয়ে থাকবি, ভেতরে আয়। মহুয়া নাকচ করে বলল, সময় নেই, বাস ধরতে হবে। তোকে বলেছিলাম না কাল মুনকে রেখে যাওয়ার কথা, তাই দিতে এলাম। পানি, চা কিছু তো খেয়ে যা দোস্ত। আজ না অন্য একদিন। মুন যা বাড়ির ভেতরে। মুন তার ব্যাগ মহুয়ার থেকে নিল। অতঃপর বলল, সাবধানে যাবি আপু। আচ্ছা মৌসুমি, গেলাম রে, আমার বোনকে দেখে রাখিস। আচ্ছা, সাবধানে যাস। একটু পানি খেয়ে যেতে পারতি। সরি রে, আজ সময় নেই, অন্য একদিনই। আর চৌরাস্তা যেতে হবে মহুয়াকে অটো করে। এখানে মিনি বাস বা দৌপাল্লার বাস চলাচল করে না। চৌরাস্তা থেকে বাস চলাচল। মহুয়া অটো পেয়ে গেল, তবে লোকাল বাসের মতো অটো। খানিক পর পর যাত্রী তুলছে অটো চালক। অটো এখন ফাঁকা। মহুয়া অটোর একপাশে বসে। কৃষি গবেষণার প্রথম গেটে অটো থামলো। মহুয়ার চোখ তখন বাহিরে সীমাবদ্ধ। সে ঘুরে ঘুরে বাহির দেখছে। মহুয়ার পাশে এক যুবক বসলো। মহুয়া আঁচ করতে পারলো ছেলেটার পা দেখে। চেহারা আর দেখতে হলো না। হঠাৎ ছেলেটা মহুয়ার সাথে ঘেঁষে বসলো। গম্ভীর কণ্ঠে বলল, আমায় ছেড়ে শ্রীপুর যাচ্ছেন মহুয়া? এটা আদৌ ঠিক? আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার পাগল পাগল লাগে। একবারও ভেবে দেখেছেন আমি 2 দিন থাকবো কি করে? শুধু
জেলখানার আসামির কথা ভাবলেই চলবে? অপ্রকাশিত কিছু ঘটলে আমরা যেমন চোখ বড় বড় করে ফেলি, ঠিক সেইভাবে মহুয়া চোখ বড় বড় করে ফেললো। অবিশ্বাস্য কণ্ঠে বলল, রিয়ান? মহুয়ার মাথা ভনভন করছে। রিহানের উপস্থিতি সে মানতে পারছে না। সে শ্রীপুরে যাচ্ছে এটা তো জানার কথা নয় রিহানের। তাহলে গুপ্তচর রেখেছে তার খবরাখবর নেওয়ার জন্য নাকি? একবার আর চোখে রিহানের দিকে তাকালো। রিহান তার দিকেই তাকিয়ে চট করে দৃষ্টি সরিয়ে নিল। রিহান চোখের ভাষায় আশ্বস্ত করলো এই যে সে রিহান। মহুয়া নিজেকে সময় নিয়ে নিজেকে শান্ত করলো, বড় বড় নিঃশ্বাস নিগ্রত করলো, তারপর বলল, আপনি এখানে কেন রিয়ান? ওই যে বললাম, আপনাকে 1 ঘন্টা না দেখলে আমার পাগল পাগল লাগে, কষ্ট হয়। মোট কথা, আপনাকে না জ্বালালে আমার সকাল শুরু হয় না। 2 দিন শ্রীপুর থাকবেন আপনি, আমার সকাল শুরু হবে কি করে? ঘুম থেকে উঠে চকলেট নিয়ে আপনার বাড়ির সামনে যাওয়া আমার হ্যাবিট। এছাড়াও আপনার মুখ দর্শন না করে আমি সকালের নাস্তা করতে পারি না। আপনার চেম্বারে অহরহ ক্লায়েন্ট যাতায়াত প্রতিদিন, তার মধ্যে প্রতিদিন যে কিছু ক্লায়েন্টকে আমি পিটিয়ে হাসপাতালে পাঠাই। আপনি এখানে না থাকায় আমার এটাও হবে না। দেখুন, আপনি ছাড়া আমার ডেইলি রুটিন কেমন পানসে খাপ ছাড়া। অভিযোগে ভরা কণ্ঠ রিহানের। মহুয়া তেতো মুখে রিহানের দিকে তাকালো। কে বলবে এ ছেলের বয়স 26? নিজের দুর্বলতা কাউকে দেখাতে ইচ্ছুক নয় মহুয়া। সবসময়কার মতো কণ্ঠে এঁটে রাখে ক্রোধ। এই সমাজে পৃথিবীতে দুর্বল মানুষের অস্তিত্ব বেশি দিন টিকে থাকে না। এক প্রকার অস্তিত্ব টিকিয়ে থাকতে দেওয়া হয় না। মহুয়া কাঠিন্য কণ্ঠে বলল, আপনার ঠিক সময় বিয়ে হলে 2-3টা বাচ্চা থাকতো। আপনি কি এটা জানেন রিয়ান? কথাটি রিহানকে প্রভাবিত করতে পারল না, বরং রিহান নির্লিপ্ত কণ্ঠে বলল, সময় ফুরিয়ে যায়নি মহুয়া, আমার মাত্র বয়স 26। আমাদের বিয়ে হলে আমাদেরও বাচ্চা হবে, সো নো টেনশন। মহুয়ার ললাট ঈষৎ কুচকালো। নির্লজ্জ জটছাড়া কণ্ঠে কিভাবে বলল রিহান? মহুয়া চোখ বন্ধ করলো। এই জন্মে রিহানের যুক্তির সাথে সে পেরে উঠবে না, অতএব চুপ থাকা উত্তম। 11:40-এ অটো থামলো গাজীপুর চৌরাস্তার মোড়ে। যানজট লেগে আছে প্রতিটি রাস্তায়। রিহান অটো থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে দিল। মহুয়া ধীরে অটো থেকে নেমে হ্যান্ডব্যাগ খুললো। অটোওয়ালাকে টাকা দিবে তার আগে অটো হনহন করে হাতের নাগাল ছেড়ে বহুদূর চলে গেল। মহুয়া চোখ রাঙিয়ে রিহানের দিকে তাকালো। রিহান চোখে হেসে মহুয়ার ডান হাত খপ করে নিজের হাতের আজলায় নিল, তারপর বলল, বাসে উঠে রাগ দেখাবেন না। আপনার চোখ রাগানো অন্য কেউ দেখুক আমি চাই না। ইচ্ছে করলে কালকের মতো আমার উপর হামলে পড়ে বুকে কিল ঘুষিও মারবেন, আমি মানা করব না। মহুয়ার লহমায় চোখের ক্রোধ মিলিয়ে গেল, তবু প্রাণপণে নিজের চোখে মুখে ক্রোধ মাখানোর চেষ্টা। ভিড় ঠেলে সামনে এগোতে লাগলো মহুয়া। রিহান সামনে এগিয়ে রোড পার হয়ে ময়মনসিংহ রোডে এসে থামলো। এখান থেকে বাস ধরতে হবে শ্রীপুরের। নিজ গতিতে ময়মনসিংহ রোডে বাস যাচ্ছে অহরহর। মহুয়া ওড়নার আঁচলে নাক ধরল। বাসের গন্ধ তার সহ্য হয় না ছোটকাল থেকে। তার কাছে মনে হয় হেঁটে চলা ভালো, তবুও বাস দিয়ে চলাচল না। মা সুস্থ থাকাকালীন বাসে কোথাও গেলে মায়ের কোলে মাথা রেখে যেত, মাঝে মধ্যে লেবু শুকিয়ে জার্নি করত। বাস চলতে চলতে হঠাৎ থেমে গেলে তার পেট যেন গুলিয়ে আসে। রাস্তায় যানজটে বাসে বসে এক জায়গায় থেমে থাকলে মাকে জড়িয়ে ধরে কত না কাঁদত। একটা মাই সকল কিছু সহ্যের ক্ষমতা রাখে। এই জন্যই তো কথায় বলে পৃথিবীতে মা ছাড়া কেউ আপন না। এই যে কয়েক মাস আগের কথা, মহুয়াদের দোতলায় 2 দম্পতি উঠেছিল। পরিবারের সংখ্যা বলতে 2 জনই। সদ্য বিয়ে যাকে বলে 6 মাস। বিয়ের 3 মাস থেকে সংসারে অশান্তি। তাদের স্বামী স্ত্রীকে ধরে মারধর করে একটু 19-20 হলেই। স্বামী অবশ্য শিক্ষিত, তাতে কি, শিক্ষিত হলেই তো আর মানুষ যে হওয়া যায় না। একদিন ছেলেটা তার স্ত্রীকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। মেয়ের গগন চিৎকারে মহুয়াদের ফ্ল্যাট বুঝি কাঁপছে। মহুয়া তখন ভাত খাচ্ছিল, মন ফেসবুকে নিউজ ফিড ঘুরছিল। মহুয়া খাওয়া থেকে উঠে সোফা থেকে ওড়না শরীরে জড়িয়ে দ্রুত পায়ে দোতলায় যায়। মন ফোন নিয়ে পিছু নেয়। দরজায় ঠকঠক করার কিছু সময় পর মেয়েটা দরজা খুলে মহুয়াকে জড়িয়ে ধরে। মেয়েটা কাঁপছিল কি তীব্রভাবে। সেই মেয়েটার নাম তাকিয়া। তাকিয়ার শরীরে মারের দাগ। মেয়েটার স্বামী মহিন এমনভাবে তাকিয়াকে মারধর করে শরীরে কোনো দাগ থাকে না। দেওয়ালে মাথায় বাড়ি দেয়, আবার চুলের মুঠি ধরে টানে, গলায় ওড়না পেঁচিয়ে পেটে লাথি মারে, কখনো বা বুকে কিলঘুষি। তাকিয়া কান্নারত অবস্থায় মহুয়াকে সেদিন বলে, আপু, আপনার ফোন হবে? বাড়িতে একটু ফোন দিতাম। মহুয়ার কাছে তখন ফোন ছিল না, তার ফোন তার রুমে। মন ফোন এগিয়ে দিল। মেয়েটা ফোন হাতে নিল, নাম্বার ডায়াল করে পরপর কেটে দিল। মহুয়ার দিকে ফোন এগিয়ে দিল। মহুয়া তখন বলল, ফোন দাও তোমার পরিবারকে, আমি আছি। আর কতদিন এসব সহ্য করবে? ছেলের জাত হচ্ছে লয়ারের।
একটু লাইক পেলে পুনরায় প্রয়োগ পেয়ে এসব করে। অতি কষ্টে তাকিয়া বলল, বাড়িতে ফোন দিয়ে কিছু হবে না আপু, কেউ গুরুত্ব দেয় না আমার কথার। কয়েকদিন আগেই তো গেলাম, মা নেই 2 বছর হলো। মা থাকলে এসব সহ্য করতে হতো না। পৃথিবীতে মা যার নেই তার কেউ নেই আপু। হাউমাউ করে কাঁধে তাকিয়া মহুয়ার বুকটা সেদিন খা খা করে উঠে। মেয়েটা সত্যিই বলেছে, পৃথিবীতে মা যার নেই তার কেউ নাই আপু। একটা বাস থামলো মহুয়ার সম্মুখে। মহুয়া বাসে উঠলো। মহুয়ার পিছু পিছু রিহান বাসে উঠলো। মহুয়া জানালার সাথে সিটে বসলো। বাস প্রায় ভর্তি। মহুয়ার পাশের সিট এখনো ফিল আপ হয়নি। রিহান হেঁটে মহুয়ার পাশে বসলো। যদিও ফিল আপ হতো, রিহান ঠিক ওঠাতো কোনো কায়দায়। গাড়ি চলতে শুরু করলো। মহুয়া চুপটি করে জানালার বাইরে তাকালো। মাথা ঘুরছে তার বেশ। মা যদি আজ থাকতো, কোলে মাথা রেখে চোখ বন্ধ করা যেত। দীর্ঘশ্বাস ফেললো মহুয়া। মা তার সাথে না থেকেও খারাপ অভ্যাস ধরিয়ে গেছে। হঠাৎ করে বাস থামাতে মহুয়ার পেট গুলিয়ে এলো। প্রচণ্ড পরিমাণে ঘামছে মহুয়া। সূর্য মহুয়ার সাথে সাথে চলছে। রিহান ফট করে মহুয়ার মাথা বুকে নিয়ে নিল। অতঃপর বলল, চোখ বন্ধ করে রাখুন, ভালো লাগবে। কি বুঝদার ছেলেটা, কেমন করে বুঝে গেল তার শরীর খারাপ লাগছে, গা গোলাচ্ছে। মহুয়ার চোখে পানি এলো। প্রত্যেকটা মেয়ে তো এমন একজন পুরুষকে চায়, বলার আগে তার মনের গহীনে অব্যক্ত কথা আপনা আপনি বুঝে ফেলবে। মহুয়া চোখ বুজে রিহানের বুকে ঘাপটি মেরে রইল। রিহান তার জিন্সের পকেট থেকে সফেদ রুমাল বের করে। চিন্তিত অবস্থায় মহুয়ার ঘেমে একাকার মুখশ্রী মুছে দিতে লাগলো। এদিকে রিহানের শার্ট জুবুতুবু ঘেমে। চোখে মুখে ক্লান্তি দেখে ঠাউর করা যায় ছেলেটা বাসে যাতায়াত খুব একটা নেই, তবু সামান্য পরিমাণের ভ্রুক্ষেপ নেই রিহানের। মহুয়ার শরীর এখন একটু ঠিক লাগছে। ছোটবেলায় বদভ্যাসে লালন করে এলো এত দূর। বয়স 23 ঠেকলো, তবে স্বভাব 10 বছরের বাচ্চাই রয়ে গেল। রিহান বাসে উঠা হকারি থেকে ঠান্ডা মামের বোতল, সর্ষে আম, পেয়ারা মাখা, স্প্রাইট কিনলো। মহুয়া বুকে মাথা রেখে চোখ বন্ধ রেখে দুজনের কথাবার্তা শুনছে। ছেলেটা পারেও বটে। মহুয়াকে নিজের বুক থেকে আগলা করে পানির বোতল খুলল রিহান। মহুয়ার পুনরায় মাথা ঘুরতে শুরু করলো। হাতের মুঠোয় পানি ঢেলে মহুয়াকে জানালার দিকে মুখ এনে পানি ছিটিয়ে দিতে নিলে মহুয়া ভোরকানো কণ্ঠে বলল, বাসের সিট ভিজে যাবে। কি করছেন? কন্ট্রাক্টর রেগে বাস থেকে দুজনকে নামিয়ে দেবে। এটা আপনার না ভাবলেও চলবে, আমায় ব্যাপারটি ভাবতে দিন। মহুয়ার কণ্ঠ মিলিয়ে এলো। ছেলেটা বড্ড একরোখা, জেদ বুঝি শরীরের রন্ধে রন্ধে। রিহান আবারও জানালার ধারে মহুয়ার মুখ এনে মুখে পানি দিল বেশ কয়েকবার। পানির ক্ষুদ্র কণা গলাদেশ বেয়ে জামার গলা ভিজে গেল, কানের কিনারা ভিজে গেল। রিহান ব্যস্ত হাতে রুমাল দিয়ে মুখ মুছল। চুল, মুখ, গলার রুমাল ঠেকাতে নিলে হাত থেমে গেল। মহুয়াকে আদেশ সুরে বলল, বাকিটুকু আপনি নিজ হাতে মুছুন। মহুয়া মুছে নিল। রিহানের কোলে থাকা আম পেয়ারা মাখা পানির বোতল, স্প্রাইট মহুয়ার হাতে এগিয়ে বলল, নিন, কিছু খান, আপনার ভালো লাগবে। মহুয়া রিহানের দিকে তাকালো। চোখ যুগলে আজ ক্রোধ নেই। মহুয়া রিহানের হাত থেকে শুধু পানির বোতল নিল, অতঃপর কয়েক ঢোক খেয়ে নিল। রিহান গম্ভীর সুরে বলল, আমার পেয়ারা মাখা খাবেন না? মহুয়া চোখ মুখ খিচে কাঠিন্য কণ্ঠে বলল, না। কেন? কজ আমি প্রেগনেন্ট না। রিহানের চোখ মুখ অস্বাভাবিক হলো। অবাক কণ্ঠে বলল, টক খেতে বুঝি প্রেগনেন্ট হতে হয়? মহুয়ার দৃষ্টি তীক্ষ্ণ করলো। লজিকটা একেবারে খাপছাড়া হয়ে গেছে। কি হতো যদি এক বাক্যে রিহানকে বলে দিত, আমি খাবো না রিহান, তাহলেই তো হতো। কি দরকার ছিল শুধু শুধু লজিক দেখানোর? মনে মনে মহুয়া নিজেকে গালবন্ধ করতে লাগলো। বিরক্ত মুখ করে ফেসবুকে চ্যাটিং করছে তুমিন। তার আজ পৃথিবীর সবকিছু বিরক্ত লাগছে। মুনকে নিয়ে সে আজ বেশ চিন্তিত। 2 বছর হতে লাগলো মুনকে সে পটাতে, অর্থাৎ রিলেশনে রাজি করাতে পারল না। 1 বছর আগে ফোনে কেঁদে ইমোশনাল টোটকা হসপিটালে ভর্তির মিথ্যা নাটক করে অস্ট্রেলিয়া থেকে রিহানকে বাংলাদেশে আনলো। ভাইয়ের প্রতি তুমিনের বিশ্বাস ছিল তার প্রগাঢ়। ভাই আসলে নিশ্চয়ই কিছু একটা তার জন্য করবে, কিন্তু তার সব আশাতেই ঠান্ডা বরফ পানি ঢেলে দেয় রিহান। শ্রীপুর বাঘের বাজারে নামলো মহুয়া রিহান। এখান থেকে ডানের রাস্তায় 10 মিনিট হাঁটলে বঙ্গবন্ধু সাফারি পার্কের দেখা মিলবে। মহুয়া বাঘের বাজারে এক কিনারায় দাঁড়িয়ে হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে কল লাগালো তার অ্যাসিস্ট্যান্ট স্বপ্নাকে। স্বপ্নার বোনের বাড়ি এখানে। মহুয়া চেয়েছিল এখানে 2 দিনের জন্য হোটেল বুক করবে, কিন্তু স্বপ্না মহুয়াকে বলে, দিনকাল ভালো না ম্যাম, আমার শ্রীপুরে বোনের বাড়ি, সেখানে বরং আপনি থাকুন 2 দিন, অসুবিধা হবে না, আমি কল করে বলি। সকল কিছু বিবেচনা করে মহুয়া স্বপ্নের প্রস্তাবে রাজি হয়। আজ প্রথমে তার বোনের বাড়ি গিয়ে ফ্রেশ হবে, তারপরে তদন্ত করতে বের হবে ভেবে রাখে মহুয়া। রিহানের দিকে এক পলক তাকালো সে। সে না হয় স্বপ্নার বোনের বাড়িতে থাকবে, কিন্তু রিহান ফিরে যাবে কি?
স্বপ্না ফোন ধরার সাথে আওড়ায়, 1 ঘন্টা আগে আমার বোনের শাশুড়ি মারা গেছে ম্যাম। সে এখন অবস্থান করছে নীলফামারীতে। মহুয়ার কপালে ভাঁজ পড়ল। মৃত্যু হচ্ছে প্রত্যেকটা মানবীর জন্য ধার্য। একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে। এই কথার উপর কিছুই বলা যায় না। মহুয়া ধীর গতিতে বলল, সমস্যা নেই, দেখছি আমি কি করা যায়। মহুয়া ফোন কেটে ব্যাগে ঢুকিয়ে রাখলো। গভীর চিন্তায় মগ্ন থেকে ভাবতে লাগলো কি করবে এখন। দুদিনের তদন্ত একদিনে করে বাড়ি যাবে, তাহলে যে অনেক রাত হবে। দ্বিধাদ্বন্দ্ব থেকে সিদ্ধান্ত নিল আজকেই এই তদন্ত শেষ করে বাড়ি যাবে, যতই রাত হোক। রাত এখন 3টা। মহুয়া তার বেডরুমে পায়চারি করছে, মাথায় মগজ ধপধপ করছে। শ্রীপুর থেকে 1 ঘন্টা আগে বাসায় ফিরেছে সে। শ্রীপুরের সবটা সময় রিহান তার সঙ্গে ছায়ার মতো ছিল। সারাদিনের এত জার্নির পর রাতে ঘুমানোর কথা থাকলেও সে ঘুমাতে পারছে না। সৈয়দ রহমানের পরিবারের সাথে কথা বলেছে সে আজ সামনাসামনি। বাড়ির কাউকে সন্দেহ না করলেও সৈয়দ রহমানের ছেলে সাব্বিরের উপর মহুয়ার সন্দেহ অঢেল জেগেছে। ছেলেটা আদালতে সাক্ষী দিয়েছিল তার বাবাকে খুন করার দিন সে ঢাকায় গিয়েছিল কাজের সূত্রে, কিন্তু আজ মহুয়া এখন পুনরায় প্রশ্ন তাকে করে। সে বলে বাবার খুনের দিন গাজীপুরের কালিয়াক্কের ছিল। দুরকম কথা। মহুয়ার বিশ্বাস মতিউর নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। এটা তো হয়ে আসছে বহু যুগ থেকে। খুনি অন্যায় করে পার পেয়ে যায় আর নির্দোষের হয় সশ্রম কারাদণ্ড কিংবা ফাঁসি। কোন দিক থেকে প্রমাণ সংগ্রহ করবে? কুলকিনারা আজ মহুয়া খুঁজে পাচ্ছে না, সব জট পাকিয়ে যাচ্ছে। ফোন বেজে উঠল মহুয়ার তড়িৎ গতিতে। মহুয়ার ভ্রু কুঁচকে এলো। এত রাতে কে তাকে ফোন করবে? এত কিছু না ভেবে বিছানা থেকে ফোন রিসিভ করলো। ওপার থেকে কণ্ঠ ভেসে এলো, আপনার ধারণা ঠিক মহুয়া, মতিউর চাচা নির্দোষ। সম্পত্তির জন্য তাকে খুন করা হয়েছে। আপনার ফেসবুকের ইনবক্সে আমি একটি ভিডিও সেন্ড করেছি। আশা করা যায় এই কেস নিয়ে আপনার আর মাথা ঘামাতে হবে না, না আপনার ঘুম নষ্ট করতে হবে। রিহানের কণ্ঠস্বর। মহুয়া কলে থেকে তার আইডির মেসেঞ্জারে ঢুকলো। 3 মিনিটের একটি ভিডিও। ঘুটঘুটে নিকোষ কালো অন্ধকার রুমে সাব্বির চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। শুধু যে বসেই আছে তা না, গগন চিৎকারে সে মত্ত। পুলিশ এলোপাতারি সাব্বিরকে আঘাত করছে। সাব্বির বারংবার আহাজারি করে বলছে, আর মারবেন না স্যার, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। পুলিশ বলছে, তাহলে সবটা স্বীকার কর, তোর বাবাকে কিভাবে মেরেছিস। সাব্বির কোনো মতে কিছুই স্বীকার করছে না। পুলিশ ক্রোধিত চোখ মুখে পুনরায় তাকে প্রহার করলো। সাব্বির চিৎকার করে বলল, আমি মেরেছি আমার বাবাকে। হ্যাঁ, সৈয়দ রহমানকে আমি খুন করেছি। তিনি সম্পদের ভাগ কিছুতে দিতে চাচ্ছিলেন না, তাই গলা টেপে মেরে দেই, যাতে সে মরার পর জমিজমা সব ভাগ হয়। বেঁচে থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। এতটুকু ভিডিও, তবু মহুয়ার উষ্ঠে ফুটে উঠল প্রাণোচ্ছল হাসি। চোখে মুখের চিন্তার ছাপ মুহূর্তে গায়েব হলো। একটা পরিবার বেঁচে যাবে, মতিউর বেকসুর খালাস পাবে। এর থেকে আনন্দের কিছু হয় নাকি? মহুয়ার খুব ইচ্ছে জাগছে রিহানকে বড় করে থ্যাংক ইউ বলতে। এখন অবশ্য লজ্জাও লাগছে। ছেলেটার সাথে সে কখনো সুন্দর করে দুটি মিষ্টি কণ্ঠে কথা বলেনি। যতবার বলেছে গম্ভীর কটমট ক্রোধ স্বরে। ক্রোধের দেখা আজ মিলছে না মহুয়ার। না হলে কটমট করে গম্ভীর কণ্ঠে শুধানো যেত, থ্যাংক ইউ। পুনরায় ফোনের ওপাশ থেকে রিহান সহজ কণ্ঠে বলে উঠল, আপনার থ্যাংক ইউ এর চেয়ে আপনার হাসিটা আমার কাছে মহামূল্যবান, যা আপনি আমায় অলরেডি দিয়ে ফেলেছেন। মহুয়ার উষ্টের 2 প্রান্ত প্রসারিত হলো। কারণ ছাড়া মহুয়া আজ হাসছে চওড়া হাসি। গালের দুদিক আজ লাল আভা ছড়াচ্ছে। মহুয়া ফোন কানে রেখে আয়নার সামনে গেল। তার আজ ভীষণ লজ্জা লাগছে। কারণ কি রিহান? নিজের মনের গোপন মোলায়েম সত্যাকে মহুয়া লুকায়িত করে রিহানকে কাটকাট কণ্ঠে বলল, এত রাতে ফোন করেছেন কেন? ঘুম নেই? সারাদিন কি মাছির মতো ভনভন করতে থাকে? রিহান শব্দ করে হেসে উঠল। এত রাতে এই হাসির আওয়াজ শুনলে যে কেউ ধরে নিবে রাতে ভূত হাসছে। মহুয়ার কাটকাট কণ্ঠ মুহূর্তে মিলিয়ে এলো। সে আবারও কঠিন মানবী হওয়ার প্রয়াস করলো। বলতে চাইলো, এভাবে হাসবেন না, মাথায় পেইন হয়। তবে তার কাঠখোর রিহানের হাসিতে পুড়ে অঙ্গার হলো। এত মাধুর্যে ঠাসা হাসিকে কি কটু কথা বলা যায়? যায় না। মহুয়ার সব ক্রোধ হাওয়ায় মিশে গেল। কণ্ঠে এলো শীতলতা। শীতল কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমান। আর আমাকেও ঘুমাতে নিন। এই প্রথম রিহানকে এত শীতল স্বরে মহুয়া কিছু বলল। রিহানের বুক ধীপ ধীপ শব্দ করে উঠল। রিহান বুকের বাঁ পাশে হাত রেখে বলল, আপনি আপনি আমার কবে হবেন মহুয়া? মহুয়ার হৃদযন্ত্রের ক্রিয়ার গতি বেড়ে গেল। ধপাস ধপাস শব্দ করছে। বারংবার রিহানের কথায় লজ্জায় মিলিয়ে যাচ্ছে। মুচকি মুচকি হাসছে। গালে লাল আভা ছড়াচ্ছে। এটা কি প্রেমে পড়ার প্রথম ধাপ? মহুয়ার আশঙ্কা হলো, রিহান নামক মানবের প্রেমে কি অবশেষে পড়েই গেল? তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার।
মহুয়ার রোজগারের অভ্যাস সকাল 6টায় ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস পানি খেয়ে গল্পের বই নিয়ে টেবিলে কিংবা বিছানায় বসে যাওয়া এবং প্রতিদিন 40 মিনিট গল্পের বই পড়া। আজও ঘুম থেকে উঠে খালি পেটে পানি খেলো। এখন সকাল 6টা 50। আজ ঘুম থেকে উঠতে তার সামান্য পরিমাণ লেট হয়েছে। মহুয়ার হাতে হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা উপন্যাস। অপেক্ষা বইটি মন তাকে উপহার দিয়েছিল জন্মদিনে। মহুয়ার পছন্দের লেখকদের মধ্যে হুমায়ুন আহমেদ অন্যতম। হুমায়ুন আহমেদের প্রত্যেকটা বই কৌতূহল। এটা তার বেশ লাগে। সবকিছুর ব্যাখ্যা যদি লেখক দিয়ে ফেলে পাঠক তবে ভাববেই বা কি নিয়ে। এই কয়েকদিনে অপেক্ষা বইটি তার অর্ধেক পড়া হয়েছে। মাঝখান থেকে মহুয়া বইটি পড়তে আরম্ভ করলো। বইটা খুব ইন্টারেস্টিং। মহুয়া আবার খানিক অদ্ভুত। গল্পের যতই কৌতূহল ইন্টারেস্টিং থাকুক তবুও সে প্রতিদিন মাত্র 40 মিনিট গল্পের বই পড়ে। একদিনও নড়চড় হয় না। এই যে সুপ্রভা আত্মহত্যা করলো, তারপর সুপ্রভার কি হলো? মস্ত বড় কৌতূহল। তাতেও সে কাল 40 মিনিট বইটি পড়লো, বই বন্ধ করলো। মেয়েটার কি হয়? সে কি বেঁচে যায়? ইমন কি করে? সুপ্রভা এমন করে? মায়ের সাথে কি খুব রাগ করে ইমন? মহুয়ার মনে ভীষণ প্রশ্ন জাগ্রত হয়, তবু কাল নিজেকে দমিয়ে রাখে। অদ্ভুত মেয়ে, এরকম মেয়েও হয়? ছোট্ট সুপ্রভা তার প্রসঙ্গ অপেক্ষা উপন্যাসে আর আসবে না, কারণ তোমাদের জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্যে। এই চরম সত্যটি না জেনেও তুমি হারিয়ে গেলে। এই কয়েকটা লাইন পড়তে মহুয়ার বুকে চিনচিন ব্যথা আরম্ভ হলো। চোখ পানিতে টলমল করছে। সুপ্রভার মিত্র সে মানতে পারছে না। তার অবুঝ মন বারবার বলছে, কেন কেন মানুষ মৃত্যু মানুষের অপেক্ষা করে না? মহুয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলে বইটা বন্ধ করে নিল। যদিও আজ মাত্র 10 মিনিট হয়েছে বই নিয়ে বসেছে। রিহান এখনো বিছানা থেকে উঠেনি। বড্ড ক্লান্ত লাগছে তাকে। রিহানের রুমে ঘুরঘুর করছে তুমিন। ভাইকে শেষবার ম্যানেজ করার চেষ্টা। রিহান চোখ বন্ধ থাকা অবস্থায় তুমিনের অস্তিত্ব অনুভব করতে পারছে। তুমিনকে আজও চিন্তিত লাগছে। সে ধপ করে রিহানের পায়ের কাছে বসে বলল। রিহানের কপালে ভাঁজ পড়ল, তবু চোখ খুলল না। তার আজ অনেকদিন পর ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে। ইচ্ছেটা অতি গুরুতর। সে সচরাচর ড্রিঙ্ক করে না। আগে অবশ্য এটা ছিল তার নিত্যদিনের সঙ্গী। এই খারাপ অভ্যাসটা সে পুরোপুরি ছাড়ার চেষ্টা করছে অনেক দিন থেকে, তবু ভুল ভবিষ্যৎ গিলে ফেলে। রিহান আজ নিয়ত করে নিল আজ সে ড্রিঙ্ক ছুঁয়েও দেখবে না, খাওয়া তো দূরের কথা। রিহান হুট করে বলে উঠল, কি হয়েছে? সকাল সকাল তুই আমার রুমে? তুমির মুহূর্তে রিহানের পা ধরলো। পা টিপে দেওয়ার মতো পুরো পা হাত দিয়ে টিপতে শুরু করলো। রিহান ভ্রু কুঁচকে ফেললো। বিছানা থেকে উঠে বসলো। বিরক্ত সুরে বলল, কি হয়েছে তোর? কথা নেই বার্তা নেই, পা টিপছিস। তুমি জানো আমি কেন এসেছি ব্রো? তোর এটাও জানা উচিত আমি কোনো হেল্প তোকে করব না। তুমির মুখমণ্ডলে আধার নেমে এলো। রিহান পুনরায় আওড়ালো, কারোর সাথে অতীতে অন্যায় করলে ভবিষ্যতে সেই অন্যায়ের ফল ভুগতে হয়, জানিস তো? আজ তুই ভুগছিস। তুই অন্যায় করেছিস, কঠোর অন্যায়। একটা কিংবা দুটো নয়, পরপর অনেকগুলো, যার ক্ষমা হয় না। বিধায় আমি তোকে কোনো হেল্প করব না। আমি সত্যিই ভালোবাসি মনকে ব্রো। প্লিজ তুমি একটু মনকে বুঝাও। তুমি বললেও ঠিক বুঝবে। রিহান গম্ভীর স্বরে বলল, ভালোবাসি এই কথাটা আর কয়জন মেয়েকে বলছিস তুমি? তুমি ছোট্ট করে ঢোক গিলে নিল। পরিস্থিতি স্বাভাবিক লাগছে না, তবুও মিনমিন কণ্ঠে বলল, অনেক মেয়েকেই বলেছি ব্রো। রিহান বিছানা থেকে উঠে পড়ল। ব্যস্ত পায়ে বারান্দা থেকে তোয়ালে গলায় পেঁচিয়ে নিল। তুমি বেকুল হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে। রিহান ওয়াশরুমে ঢোকার আগে গম্ভীর কণ্ঠে বলল, কত মেয়েকে তুই ভালোবাসি কথাটা বলেছিস, আজ যে মিথ্যা বলছিস না। তুই মুনকে যে সত্যি ভালোবাসিস আমি বিশ্বাস কিভাবে করব? তুই মুনকে অন্য সব মেয়েদের মতো ছুঁড়ে ফেলবি না, তার তো কোনো নিশ্চয়তাও তোর কাছে নেই। তুই যেমন আমার ভাই, মুন আমার ছোট বোন। আমি ভাই হয়ে কখনো চাইবো না আমার বোন অসুখী থাকুক, খারাপ থাকুক, দূরে থাকুক মুনের থেকে। এইবার অন্যায় করলে তুই ছাড় পাবি না, মনে রাখ। বাড়ি থেকে খবর এলো তুমিন বিষ খেয়েছে। রিহান সে সময় বিদেশে অবস্থান করছিল। বাবার সাথে এতটাই তার মনোমালিন্য বেড়ে গিয়েছিল যে রিহান ভুলে গিয়েছিল বাংলাদেশে তার বাড়ি আছে, ঘর আছে, মা আছে, ভাই আছে। সেই রাতে রিহান বাংলাদেশে এলো। এয়ারপোর্ট হতে সোজা হসপিটালে গেল। তুমিন চোখ বন্ধ করে সফেদ রঙের বিছানায় শুয়েছিল। ছবি আফরোজের ছেলের পাশে বসেছিলেন। রিহান দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো। রিহানকে দেখা মাত্রই ছবি বিছানা থেকে উঠে রিহানকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কতদিন কত বছর পর তার দুধের বাচ্চার সাথে দেখা। বারংবার রিহানের কপাল হাতালেন, চুল হাতালেন, ললাটে চুমু খেলেন। পুনরায় চুমু খেয়ে বললেন, আমার বাচ্চা।
রিহান অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে তাকালো। ছোট থেকে ছবি ছেলেকে দুধের বাচ্চা বলে ডাকে, এতে অবশ্য রিহান আগে লজ্জা পেত। ইন্টারে উঠে তখনও দুধের বাচ্চা বলে মা তাকে ডাকে। এই নিয়ে বন্ধুমহল তাকে কি যে খ্যাপাতো। রিহান মায়ের প্রতি রাগ হতো। পৃথিবীতে কত সুন্দর সুন্দর নাম আছে, তবু মা কেনই বা দুধের বাচ্চা বলে ডাকতে হবে? খোকা বাবুও তো বলতে পারে। তবে কালের ভেদে এখন রিহান বুঝতে সক্ষম, প্রত্যেকটা মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে, মায়ের চোখে বড় হয়ে ওঠে না। উৎকণ্ঠা স্বরে শুধালো রিহান। বড্ড ক্লান্ত লাগছে তোমাকে আম্মু। নিশ্চয়ই সারাদিন না খেয়ে হসপিটালে ঘাপটি মেরে বসে আছো। এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে। ছবি সকাল থেকে তুমিনের সঙ্গে শাসন করার মতো একমাত্র মহিদুল মির্জা ছিলেন। তিনি দুদিন আগে চিটাগং গিয়েছেন। ছবি ছেলের কথায় হাসলেন, ছেলের চুল এলোমেলো করে শুধালেন, এখন তুই এসে গেছিস, আর এমনটা হবে না। সবটা এবার নিজ হাতে তুই দেখবি। মাকে বুঝিয়ে বাড়ি পাঠালো রিহান। স্থির পা গতিশীল করে তুমিনের পাশে বসে তুমিনের চোখ মুখ উজ্জ্বল তখন। সে জানতো বুঝি তার এমন কথা শুনলে তার ভাই আসবে। রিহান গম্ভীর কণ্ঠে আওড়ালো, এমনটা করার কারণ কি আমাকে বলা যায় তুমিন? কি এমন হলো যে তুই আত্মহত্যা করতে গেলি? তুমিনের উষ্ঠে খুশির অস্তিত্ব মিলল। সে গদগদ করে বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি ব্রো। মেয়েটা আমায় পাত্তা দেয় না, বরং হুমকি দেয়। ডিস্টার্ব করলে আমার নামে মামলা করবে। তার বড় বোন আবার অ্যাডভোকেট। কিছুতেই মেয়েটাকে আমি মানাতে পারছিলাম না, বিধায়। মনোযোগ সহকারে রিহান তুমিনের কথাগুলো শুনল। রিহানের একটা ব্যাপার বোধগম্য হলো না, মেয়েটা তুমিনকে পাত্তা দিবে না। সে তো দেখতে সুদর্শন, ভালো পরিবার, তবে কেন রিজেক্ট করেছে তুমিনকে? রিহান ভাইকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, তুই সুস্থ হয়ে নে, তারপর দুজনে যাব আমি মেয়েটার সাথে দেখা করতে। মেয়েটার নাম কি? মুন। বাইরে চেঁচামেচির আওয়াজ হসপিটালের কক্ষ এসে উপচে পড়ছে। রিহানের ব্রু কুচকে এলো। স্থির হয়ে 10 মিনিটও তুমিনের সাথে কথা হলো না। পর মাঝে হট্টগোল। রিহান বসা থেকে উঠে কক্ষের ভেতর থেকে বলল, কি হয়েছে? এত চেঁচামেচির আওয়াজ আসছে কেন? তুমিনের কক্ষের বাইরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। কোথা থেকে কোন বিপদ আসে বলা যায় না, বিদায় মহিদুল মির্জা দূরে থেকে ছেলের কক্ষে সিকিউরিটির ব্যবস্থা করেন। একটা মেয়ে দাঁড়িয়ে কক্ষের বাহিরে। গার্ড রেগেমেগে নম্র কণ্ঠে বলল, এই মেয়ে তুমিন স্যারের সাথে দেখা করতে যাচ্ছিল, আমি দিচ্ছিলাম না, তাই চেঁচামেচি শুরু করে দিয়েছে। রিহান মেয়ের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল, নাম কি? সাথী। রিহান তার সাথীর সাথে কথা বাড়ালো না, ব্যস্ত পায়ে তুমিনের কক্ষে ঢুকে গেল। তুমিনকে বলল, সাথীকে? তুমিন? কি হয় তোর? তুমিন ভয় পেয়ে গেল প্রায়, তোতলানো কণ্ঠে বলল, আমায় পছন্দ করতো ব্রো, আর কিছুই না। রিহানের সন্দেহ হলো, তবুও শান্ত কণ্ঠে বলল, আচ্ছা। এর মাঝে দিন কয়েক কেটে গেল। হসপিটাল থেকে তুমিনকে বাড়িতে নেওয়া হলো। এর মধ্যে রিহান তুমিনের ব্যাপারে খোঁজ খবর নিল। তার নামে বেশ কিছু কথা বেরিয়ে এলো। অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল তুমিনের, অনেক মেয়ের সাথে টাইম পাসও সে করেছে, একটা সম্পর্কও টিকেনি। সাথী তার এক্স গার্লফ্রেন্ড। মেয়েটা তুমিনকে ভালোবাসতো, তবে সেসব দিয়ে রিলেশন টিকেনি। তবে গত 1 বছর থেকে তুমিন এসবে নেই। ভালো সংবাদ, রিহান এটাও জেনে গেল তুমিন আত্মহত্যা করেনি, সে মিথ্যা একটা নাটক করেছে তাকে বাংলাদেশে আনার জন্য। রিহানের রাগ করার হলেও রাগ করে না। তুমিনের মাঝে ভালো লক্ষণের দেখা মিলেছে। হয়তো মনের মাধ্যমেই তুমিনের জীবনের সুন্দর পরিবর্তন ঘটবে। তুমিনের সঙ্গে বের হলো রিহান। এমন হাবভাব তুমিনের ব্যাপারে সে কিছু জানেনি। রিহানের ইচ্ছে সে মনকে নিজ চোখে দেখবে। দেখা উচিত, যে মেয়ে তার ভাইকে বাজাচ্ছে এইভাবে, তার সাথে দেখা না করে থাকা যায় আদৌ? মনির সাথে দেখা মিলল স্কুল গেটে। পাশে তার এক মেয়ে হাত ধরে। স্কুল ছুটির টাইম, সারি সারি ছেলে মেয়ের বের হচ্ছে স্কুল থেকে। রিহান গম্ভীর হয়ে চারিদিক অবকলন করে। তার ভাই বাচ্চা একটা মেয়ের প্রেমে পড়ল। স্কুল দেখে বুঝে গেল অল্প বয়স, তাই হয়তো মেয়েটা তুমিনকে প্রাধান্য দিচ্ছে না। মুন সবে গেট হতে বের হচ্ছিল। তুমিনকে দেখা মাত্র তার বড় বোন মহুয়াকে ফট করে বলল, আপু আপু দেখ, এই ছেলেই প্রতিদিন আমায় ডিস্টার্ব করে। বলে কি জানো, আমায় নাকি সে ভালোবাসে। আমায় নাকি সে ভালোবাসে? কথাটা উল্টে উল্টে বলল মুন। ভয়ে তুমিন ভাইয়ের পেছনে লুকালো। মহুয়া হনহন করে রিহানের পানে এলো। নাক কাঁপছে তার মৃদু। কটমট করে মহুয়া বলল, লজ্জা করে না? যেই বয়সে বিয়ে করে সংসার করার কথা, সেই বয়সে আপনি আমার বোনকে উত্ত্যক্ত করছেন, বেয়াদব ছেলে। রিহানের ললাটে ভাঁজ পড়ল। মুন যখন হাত দিয়ে তুমিনকে ইশারা করে, রিহান ছিল তুমিনের পিছন দিকটায়। তুমিন সরে যেতে রিহানকে তুমিন ভেবে বসে মহুয়া। অপলক চোখে মহুয়ার দিকে তাকিয়ে থাকে রিহান। এর আগে এমন রাগান্বিত কটমট স্বর কোনো মেয়ের থেকে এমন কথা শোনেনি।
বিদেশি মেয়েদের কথা হয় মিষ্টি, কথা কথায় বেবি, ডার্লিং, সুইট হার্ট এইসব শুনে এসেছে, তবে মহুয়ার মাঝে ব্যতিক্রম কিছুর দেখা মিলল। রাগে রীতিমতো নাক কাঁপছে মেয়েটার, দুই আঁখি যুগলে আকাশ সম ক্রোধ, বুক ধিপ ধিপ শব্দ করে উঠল রিহানের। এ কি প্রেমে পড়ার ইঙ্গিত? ইদানিং মহুয়ার রিহানকে দেখলে লজ্জা লাগে, লজ্জায় গালে রক্তিম আভা ধারণ করে, এইটুকুতে সীমাবদ্ধ নেই। এখন তার রিহানের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে। রিহানকে দেখলে এখন তার চোখে ক্রোধের অস্তিত্ব থাকে না, গলায় কঠোরতা আসে না, আসে শীতলতা। এছাড়াও সারাদিন নিজেই একা একা মুচকি হাসে। নিজের প্রতি মহুয়া ভীষণ চিন্তিত। রিহানের সামনে যেতেও এখন তার লজ্জা লাগে, ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়। এক প্রকার ভয় মহুয়া রিহানকে দিন চারেক ধরে এড়িয়ে চলছে। রিহান ফোন করলে ধরছে না, যতই কঠোর চোখ মুখ করে রিহানের সামনে দাঁড়াক, রিহানকে দেখা মাত্র তার মাঝে তুমুল পরিবর্তন আসে আর ঘটে। মহুয়ার এরূপ ব্যবহারে রিহান ভীষণ অসন্তুষ্ট। এর একটা বিহিত আজ সে করবেই। জজ কোর্টের প্রথম গেটের সামনে এসে দাঁড়ালো রিহান। আজ সৈয়দ রহমানের মামলায় রায় বেরিয়েছে। মহুয়া এইবার মামলায় জিতেছে। একটু পরই বের হবে মহুয়া আদালত থেকে। তার কাজ শেষ করে আজ ধরবে মহুয়াকে, সেটাও হাতে নাতে। কংগ্রাচুলেশনস মহুয়া, আপনি কেসটা জিতে গেছেন। মহুয়ার সাথে হ্যান্ডশেক করতে করতে বলল সমীকরণ। মহুয়া হালকা হেসে বলল, থ্যাংক ইউ মিস্টার সমীকরণ। কালো রঙের কোট এক হাতে নিয়ে অন্য হাতে ফাইল নিয়ে পুনরায় মহুয়া বলল, যেতে হবে এখন আমায় মিস্টার সমীকরণ, অন্য একদিন আমাদের কথা হবে। সমীকরণ দূর থেকে মহুয়ার যাওয়া দেখল। কোর্টে যতই মহুয়া তার বিপক্ষের উকিল হোক না কেন, মহুয়াকে তার ভীষণ ভালো লাগে। মহুয়া ব্যস্ত ভঙ্গিতে কোর্টের প্রথম গেটের একটু দূরে দেখল রিহান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মহুয়ার মুহূর্তে চেহারায় পরিবর্তন ঘটল, ঠোঁট প্রসারিত হলো। লজ্জা লাগছে তার কারণ ছাড়া। আজকেও সে রিহানের চোখ ফাঁকি দিল, কোর্টের দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে গেল। মাইসান, কখনো গার্লফ্রেন্ডকে কিস করেছো? বলল মহিদুল। চ্যাপটা বোতল থেকে এক গ্লাস হুইস্কি নিয়ে পুনরায় পান করলো মহিদুল মির্জা। নেশা আজ তার একটু বেশিই চড়ে গেছে। রিহান তার ড্যাডের দিকে তাকালো, মুখ আধার করে বলল, আমার গার্লফ্রেন্ড নেই ড্যাড। মহিদুল মাতালো হেসে বলল, মহুয়াকে তাহলে মাইসান? মাই লাভ। গুড। তা কবে বিয়ে করছো, কিছু ভেবেছো? সময় হলেই করবো ড্যাড। রিহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, মাথা তার ঘুরছে, স্থির পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, ঢোলাঢুলি করছে। টেবিলে থাকা ফোন জিন্সের পকেটে ঢুকিয়ে নিল। তুমিন ব্যস্ত পায়ে এসে রিহানকে ধরলো, তারপর বলল, কোথায় যাচ্ছ ব্রো এই অবস্থায়? তুমি ড্রাঙ্ক? তোর ভাবির কাছে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। ছাড়, আমায় যেতে দে। এইভাবে তো যেতে পারবে না, অনেক রাত হয়েছে, কালকে না হয় যেও। আমি এখনই যাব, হোক রাত, আই ডোন্ট কেয়ার। ড্রাইভারকে নিয়ে যাও, গাড়ি চালাতে পারবে না তুমি। আমি গাড়ি অবধি দিয়ে আসি। ওকে। রিহান বাড়ি থেকে বের হতে নিয়ে থামলো। মহিদুর মির্জাকে মাতাল কণ্ঠে বলল, ড্যাড তুমি এখন একা ড্রিঙ্ক করো, আমি তোমার বৌমার কাছে যাই। মহিদুল সম্মতি দিল। মাতাল কণ্ঠে বলল, ওকে মাইসান। ঢুলু ঢুলু পায়ে গাড়ি থেকে নামলো রিহান। শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে এক পা দু পা করে এগিয়ে বলল, যাও বাড়ি যাও নবীন। নবীন ভীত কণ্ঠে বলল, ওকে স্যার। রিহান মহুয়ার ফ্ল্যাটের দরজার সামনে এলো। কেচি কেটে এখনো তালা দেওয়া হয়নি। রিহান দরজায় সব ভর দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট হাতড়ে ফোন বের করলো। মহুয়াকে কল লাগালো। একবার, দুবার, তিনবারে মহুয়া ফোন রিসিভ করলো। মহুয়া কিছু বলার আগে রিহান মাতাল কণ্ঠে বলল, দরজা খুলুন, আমি আপনার বাড়ির দরজার সামনে। দরজা না খুললে ড্যাড দরজা ভেঙে আপনার বাড়িতে ঢুকবে। মহুয়া বিছানা থেকে উঠে বসলো, চোখ কুচলে অবাক স্বরে বলল, এত রাতে আপনি আমার বাসার সামনে কি করছেন? রিহান প্রতিউত্তর দিল না, টুপ করে ফোন কেটে দিল। মহুয়া কোনো দিশা না পেয়ে বিছানা থেকে উঠে সদর দরজায় এলো। দরজা খুলল। রিহান সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর হুমড়ি খেয়ে ঢুকে গেল। এলোমেলো পায়ে দরজার সিটকিরি লাগালো। মহুয়া বড় বড় চোখ করে রিহানকে দেখছে। চুল এলোমেলো, সাদা শার্টের ইন নষ্ট হয়ে গেছে, চোখ জোড়া ঘোলাটে। মহুয়ার আজ ভয় লাগছে। পাশের ঘরে মন ঘুমিয়ে একটু যদি আজ করতে পারে, যতই হোক বড় বোন সে। রিহান কোনো গন্ডগোল করার আগে রিহানের হাত মহুয়া ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল। দরজা লাগালো। কণ্ঠে কঠোরতা এনে বলল, মদ খেয়েছেন? রিহান মহুয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মহুয়ার দিকে এগিয়ে বলল, মদ খাইনি তো, ড্রিঙ্ক করেছি। হাতের আঙ্গুল দিয়ে দেখালো কতটুকু খেয়েছে।
মহুয়া কঠোর চোখ মুখ করে তাকালেও রিহানের জবাবে ঠোঁট প্রসারিত হলো। রিহান মহুয়ার অতি নিকটে এলো। মহুয়া বিচলিত হয়ে সরতে নিল। তার আগে রিহান মহুয়াকে ধরে ফেললো, নিজের সাথে মহুয়াকে চেপে ধরলো, কৌতূহল স্বরে বলল, একটা চুমু খাই? তোমার একটা চুমু খেলে তুমি কি খুব রাগ করবে মহুয়া? ফ্যালফেল চোখে মহুয়া রিহানের দিকে তাকালো। রিহানও তার দিকেই তাকিয়ে। মহুয়া ভীত কণ্ঠে কিছু আওড়াতে নিল, তবে আওড়ানোর আগে রিহানের উষ্ঠদয় মহুয়ার অধর ছুঁয়ে ফেললো। মহুয়ার সর্বাঙ্গে কম্পিত হলো। রিহান উন্মাদের মতো মহুয়ার অধরে গভীর স্পর্শ এঁকে দিতে লাগলো। মহুয়া কম্পিত হাতে রিহানকে দূরে সরানোর চেষ্টা করলেও পারল না। উপায়ন্তর না পেয়ে মহুয়ার শক্ত হাতে রিহানের চুল খামচে ধরলো। রিহান এক সময় হাঁপিয়ে ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মহুয়া ভারী নিঃশ্বাস ফেলছে। মহুয়ার উষ্ঠ পুনরায় ছুলো, প্রগাঢ় করে চুমু খেলো। মহুয়ার গলদেশে মুখ গুজে মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল, ভালোবাসি মহুয়া। রিহান মুহূর্তে অচেতন হয়ে মহুয়ার উপর তার সব ভর ছেড়ে দিল। মহুয়া দু হাতে রিহানকে ধরে নিল, মেঝেতে বসালো, রিহানের চুল এলোমেলো করে দিল, রিহানের কানের দিকে ঝুঁকলো। ফিসফিস কণ্ঠে মহুয়া আওড়ালো, আমিও তোমায় ভালোবাসি রিয়ান। রাত 2টোর দিকে মেন্টাল হসপিটাল থেকে ডক্টর শিমুলের কল এলো মহুয়ার ফোনে। রিহান তখনও মহুয়ার কোলে অর্ধচেতন। মহুয়ার হাতের নাগালের বাহিরে তার ফোন। বিছানার এক কোণায় ফোন বাজছে। পুনরায় রিহানকে কোনো রকমে মেঝে থেকে উঠানোর চেষ্টা করলো মহুয়া। এইবার চেষ্টার আলো মিলল। রিহানের দুহাত মহুয়ার গলা পেঁচিয়ে আছে। রিহানকে মেঝে থেকে উঠিয়ে সাবধানে বিছানায় এক প্রান্তে শুইয়ে দিল। রিহান মহুয়ার গলা জড়িয়ে রাখা অবস্থায় বাচ্চা সুলভ কণ্ঠে বারংবার রিহান বলছে, ভালোবাসি মহু, ভালোবাসি। মহুয়া রাগ করতে চেয়েও পারছে না, বুক তার থিপথিপ করছে। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। রিহানের হাত সরানোর চেষ্টা করে বলল, হ্যাঁ জানি আপনি আমায় ভালোবাসেন রিয়ান, এবার আমার গলা ছাড়ুন, ফোন বাজছে। রিহান ধুম করে রেগে গেল। দু হাতে আরো শক্ত করে গলা পেঁচিয়ে ধরলো। ভাঙা কণ্ঠে বলল, জানি মানে কি? ভালোবাসার জবাব দিতে হয় ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে। আগে আমার ভালোবাসার উত্তর দাও। মহুয়ার ললাট ঈষৎ কুঁচকালো। তারপর বলল, এখন দিতেই হবে, ফোন বাজছে, আগে কথা বলে আসি। না, আগে উত্তর। কঠোর কণ্ঠস্বর রিহানের। পকেট হাতড়ে রিহান ফোন বের করলো, ফোনের রেকর্ড অন করলো। তারপর বলল, বলো, আজ আমার ফোনও সাক্ষী থাকবে। যদি কখনো অস্বীকার করো বলো, প্রমাণ দাও, তখন আমি তোমার ভয়েস রেকর্ড শোনাবো। রিহানের পাগলাময় পুনরায় মহুয়া মুচকি হাসলো। মহুয়া চেষ্টা করলো কণ্ঠে কঠোরতা আনতে, তবুও আজ পেরে উঠছে না। আমতা আমতা করে বলল, মহুয়া, আমিও আপনাকে ভালোবাসি রিয়ান। রিহান ধীরদৃষ্টি মহুয়ার পানে নিবেদন করলো। ধমক সরে বলল, আপনাকে কি? হ্যাঁ, আপনাকে কি? তুমি বলো। এবারে মহুয়ার লজ্জা লাগছে। সে হুট করে হাতের আজলায় রিহানের দু চোখ ঢাকলো। রিহান উৎকণ্ঠা স্বরে বলল, কি করছো? মহুয়া প্রত্যুত্তরে কিছু না বলে চোখ ধরেই রিহানের কানের দিকে ঝুঁকে ফিসফিস কণ্ঠে ধীরে ধীরে বলল, আমিও তোমায় ভালোবাসি রিয়ান। রিহান চোখে হাসলো। উষ্টের দু প্রান্ত প্রসারিত হলো। মনের প্রশান্তিতে বুক শীতল হয়ে এলো। আহ্লাদি স্বরে বলল, তুমি কি আরেকবার বলবে এই কয়েকটা শব্দ মহু? মহুয়া রিহানের চোখের বাঁধন সরিয়ে দিল। পুনরায় ফিসফিস কণ্ঠে বলল, ভালোবাসি রিয়ান, আমিও তোমায় খুবই ভালোবাসি। উচ্ছ্বাসে রিহান গলা ছেড়ে মহুয়াকে ঝাপটে ধরল। খুশি খুশি কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আমি তোমায় মহু। সময় নিয়ে রিহান মহুয়াকে ছাড়লো। মহুয়া বসা থেকে উঠল, বিছানার আরেক প্রান্তে গিয়ে হাতে ফোন তুলে নিল। ডক্টর শিমুল। মহুয়া কল লাগালো। 1 মিনিটের মাথায় ফোন রিসিভ করলো। ওপাশ থেকে ডক্টর শিমুল বলল, কেমন আছো মাহুয়া? সব ঠিকঠাক আছে তো? বেশ যাচ্ছে। আপনার কি খবর আঙ্কেল? এত রাতে আপনার কল, মা ঠিক আছে তো? ভালো খবর আছে তোমার জন্য, তাই আর তোমাকে অপেক্ষা করাতে ইচ্ছা হলো না। তোমার মায়ের শরীরের কন্ডিশন এখন পুরোপুরি ভালো, 98% আদিয়া সুস্থ। তুমি চাইলে বাকিটুকু ট্রিটমেন্ট তোমার বাসায় থেকে করাতে পারো। এত বছর পর মায়ের সুস্থতার খবর পেয়ে মহুয়ার চোখ পানিতে ভরে গেল। কন্দন কণ্ঠে আওড়ালো, সত্যি বলছেন আঙ্কেল? মা ঠিক হয়ে গেছে? আমার মা আমায় নাম ধরে ডাকবে, ভাত খাইয়ে দেবে, আমার সঙ্গে ঘুমাবে, আমার চুল বেঁধে দেবে? হ্যাঁ দিবে। এখন তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে, এখন আমার ভিজিটিং টাইম। আচ্ছা আঙ্কেল। মহুয়া ফোন কেটে টেবিলের উপর ফোন রেখে রিহানের দিকে এলো। রিহান আছোয়া, মহুয়ার দিকে ঘোলাটা চোখে তাকিয়ে। মহুয়া রিহানের পাশে এসে বসলো। তারপর বলল, তোমার ফোন কোথায় রেখেছো? রিহান বালিশের নিচ থেকে তার ফোন বের করলো, মহুয়ার দিকে এগিয়ে দিল। মহুয়া ফোন নিল না, বরং গম্ভীর মুখে বলল, তুমিনকে ফোন দাও। রিহান ভ্রুকুচকে বলল, ঠিক আছে।
রিহান কম্পিত হাতে তুমিনকে কল করলো। তুমিন সঙ্গে সঙ্গে ধরলো, তারপর বলল, কোথায় তুমি ব্রো? আমি এখনই তোমায় ফোন করতাম, ড্যাডের জন্য এতক্ষণ হয়ে ওঠেনি। রিহান উচ্চারণ করে কিছু বলতে নিল, মহুয়া তার থেকে ফোন কেড়ে নিয়ে তুমিনকে বিরক্তকর কণ্ঠে বলল, তুমি কোথায় তুমিন? আমার বাসায় এখন আসতে পারবে? তুমিন ভরকালো, তারপর বলল, বাসায় আছি ভাবি, আসতে পারবো। আচ্ছা, সঙ্গে গাড়ি নিয়ে এখন এসো। রিহানের কাছে ফোন এগিয়ে দিল মহুয়া। রিহান ফোন হাতে নিয়ে কৌতূহল কণ্ঠে বলল, তুমিনকে এখন আসতে বললে কেন? তোমার বাড়ি নিয়ে যাবে তাই। রিহান মুখ তেতো করে বলল, না, আমি যাব না। কি করবে তাহলে এখানে? তোমার সাথে সারা রাত জেগে গল্প করব। না, এখন তুমি বাড়ি গিয়ে রেস্ট করবে। রিহান হুট করে প্রশ্ন করলো, অভিমান কণ্ঠে বলল, আজকে আমার জন্মদিন ছিল মোহু, তুমি আমায় কোনো গিফট দিলে না। তোমার ড্যাড পার্টি দিয়েছে আজ তোমার জন্মদিন উপলক্ষে, বেশ বড়সড় করেই। অনেক গিফট এসছে, তারপরেও তোমার আমার থেকে গিফট আদায় করতে হবে। ওইসব গিফট আমার চাই না, আমার তোমার থেকে গিফট চাই, সেটাও এখন। দেওয়ার মতো মহুয়ার কাছে এখন কিছু নেই। আজকের এই দিনটাতে রিহানকে কষ্ট দিতে মন সায় দিল না মহুয়ার। বিদায় মহুয়া রিহানের ললাটের মধ্যভাগে ছোট্ট করে চুমু খেলো। রিহানের চুল এলোমেলো করে দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, হয়েছে, এবার গুড বয়ের মতো বাড়ি গিয়ে রেস্ট করবে। বড্ড ক্লান্ত লাগছে তোমাকে রিয়ান। সবেমাত্র সাদা ভাতে চিংড়ি মাছের তরকারি নিল মহুয়া। তার মধ্যে ডাইনিং টেবিলের উপরে রাখা ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। ভাত মাখা থামিয়ে ফোনের দিকে তাকালো মহুয়া। আলো জ্বলছে। মহুয়ার মা খেতে খেতে বললেন, ফোন ধর, দরকার হয়তো তাই বারবার ফোন দিচ্ছে। মায়ের কথা গ্রাহ্য করার উপায় পেল না মহুয়া। ফোনের পাওয়ার বাটন অফ করে খাওয়ায় মনোনিবেশ করলো। ভাত মুখে পুরেই বলল, তোমার হাতের সুস্বাদু মজার খাবারগুলো আগে খেয়ে নিই, পরে দেখা যাবে মন একাই সব শেষ করে ফেলেছে। আমি আফসোস করতে চাই না মা, পরেও কল করে নেওয়া যাবে। যতই বড় বড় বুলি আওড়াক না কেন মহুয়া, তার মন খুঁতখুত করছে রিহানের ফোন ধরার। মা সামনে দেখে ধরতে পারছে না, এক প্রকার লজ্জা পাচ্ছে। তাদের সম্পর্কটা এখন তুমি তুমি, আগের মতো কথা কাটাকাটি নেই। মাকে বাড়ি এনেছে মহুয়া 2 সপ্তাহ হলো। এখনো অন্য প্রসঙ্গে মায়ের সাথে তার কথা হয়নি। সারাদিন খোশ গল্পে মায়ের সাথে মজে ছিল। দুপুর 2টো এখন। মহুয়া প্রোগ্রাসে প্লেটের সবটুকু ভাত খেলো। বাম হাতে ফোন নিয়ে এটো হাতে টেবিল থেকে উঠে গেল। পানি খেলো না, তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে এগিয়ে শুধালো, আমার খাওয়া শেষ মা, আমি এখন যাই। হাত ধুয়ে যা, এটো হাত। বাম হাতে ফোন ধরলো মহুয়া। কানে ফোন ধরতে উৎকণ্ঠা রিহানের। কোথায় ছিলে? কয়টা ফোন করেছি দেখেছো? দেখেছি, কোনো দরকার ছিল? এতগুলো কল সচরাচর করো না। মিনমিন কণ্ঠে আওড়ালো মহুয়া। রিহানের কণ্ঠ শীতলে পরিণত হলো। এখন বের হতে পারবে? তোমার সাথে লাঞ্চ করতে ইচ্ছে করছে। এখন? হ্যাঁ, আসবে? আমি এখনো না খেয়ে মোহু। মহুয়া সময় নিয়ে ভাবতে লাগলো, অতঃপর বলল, আচ্ছা, ফ্রেশ হয়ে বের হচ্ছি। আচ্ছা, আমি আমি তোমার অপেক্ষা করছি মোহু। কলেজের রাস্তা পেরিয়ে মন বাসায় যাওয়ার রাস্তা ধরলো। এলোমেলো চোখে চারিদিক পর্যবেক্ষণ করছে সে। ভিড়ের মাঝে কাউকে খোঁজার চেষ্টা। মনের মন খারাপ হচ্ছে। তুমিনকে কয়েকদিন থেকে সে দেখছে না। আগেই প্রায় এই রাস্তায় তুমিনের দেখা পেত, একটু একটু হলেও কথা হতো। পিপাসিত কণ্ঠে বলে উঠল মন, তুমি কোথায় তুমিন? আমায় কি ভুলে গেলে? আমি ভীষণ মিস করছি তোমায়। চঞ্চল পায়ে বাড়ি থেকে বের হলো মহুয়া। কয়েক সেকেন্ডের মধ্যে রিহানের দেখা মিলল। রিহান গাড়ি থেকে নেমে গাড়ির জানালা থেকে নবীনকে বলল, সোজা বাসায় যাও নবীন। রিহান মহুয়ার দিকে এগিয়ে গেল। হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, লেট করে ফেললাম কি? মহুয়া ছোট্ট করে বলল, না। রিহান চট করে মহুয়ার হাত ধরল। সামনে এগিয়ে বলল, চলো যাওয়া যাক। মহুয়া উৎকণ্ঠাস্বরে বলল, এটা রাস্তা, হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক। তবু মহুয়ার কম্পিত কণ্ঠে বলল, কোথায় লাঞ্চ করবে ভাবলে? এখনো ভাবিনি, আজ বরং তোমার পছন্দের হোটেলে খাওয়া যাক। তুমি কি বলো? চোখে হেসে বলল রিহান। মহুয়া ধীর দৃষ্টিতে তা অবকলন করে নিল, এমনভাবে যেন সে চোখের ক্যামেরায় বন্দি করে নিল এই সুন্দর দৃশ্যটি। মহুয়া কৌতূহলী স্বরে বলল, হেঁটে যাবে নাকি রিকশায়? বরাবরের মতো চোখে হেসে বলল রিহান। তুমি যেভাবে যেতে চাও। মহুয়ার বুক কম্পিত হতে লাগলো। ছেলেটার এইভাবে হাসতে হবে কেন? মহুয়া একটা রিক্সা দাঁড় করালো। এই ভ্যাপসা গরমে আর হাঁটতে ইচ্ছে হলো না। বাকি পথ রিক্সায় যাওয়াই বরং ভালো। প্রথমে মহুয়া রিক্সায় উঠল। রিহান মহুয়ার দেখা দেখি সেও উঠল।
রিকশার হুড দিয়ে দিল রিকশা চালক। রিকশা চালাতে শুরু করলো। রিহান মহুয়ার হাত নিজের হাতের আঙ্গুলে পেঁচিয়ে নিল। হালকা বাতাস বইছে। মহুয়া ছোট ছোট চুল বাতাসে দুলছে। রিহান মহুয়ার কাঁধে মাথা রাখলো। কাঁধে মাথা রেখে মহুয়ার চুল ঠিক করে দিচ্ছে বারংবার। মহুয়া সরতে যেও পারছে না। রিহান মহুয়ার দিকে মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আওড়ালো, তোমার সাথে থাকলে আমার এত শান্তি লাগে কেন মহু? আদিয়া বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন তার বাড়ির চারিদিকে লম্বা চওড়া ফর্সা একটা ছেলে বাড়ির পাশে ঘুরঘুর করছে, সেটাও মহুয়ার বাসা থাকাকালীন। মহুয়া বাসায় না থাকলে আবার ছেলেটাকে দেখা যায় না। তিনি আপন মনে এসব ভেবে ভেবে জানালার পর্দা লাগাচ্ছেন। এরই মধ্যে বাড়ির সামনে এসে একটা রিকশা থামলো। আদিয়া টুক করে জানালা ফাঁক করে বাইরে তাকালেন। এই তো সেই ছেলে যে কিনা এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। মহুয়ার সাথে এক রিকশায় ছেলেটার পরনে আকাশি রঙের শার্ট, কালো জিন্স। দুজনেই এক রিকশা থেকে নামলো। রিহান জিন্সের পকেট থেকে রুমাল বের করে ব্যস্ত পায়ে মহুয়ার সম্মুখে এসে তার মুখমণ্ডলের ঘাম যত্ন সহকারে মুছে দিচ্ছে। আদিয়া পূর্ণ দৃষ্টিতে তাদের দুজনকে দেখছে। ঘাম মুছে রুমাল পকেটে ঢুকালো রিহান, তারপর বলল, এবার যাও বাড়িতে। মাথা নাড়িয়ে রিহানের কথায় মহুয়া সম্মতি দিল। বাড়িতে ঢোকার আগে মিনমিন কণ্ঠে মহুয়া বলল, সাবধানে যাও, বাড়িতে পৌঁছে আমায় একটা টেক্সট করো। রিহানের গম্ভীর মুখ রিহানের মৃদু হাসিতে যেন প্রাণ ফিরে পেল। রিহান মহুয়ার চোখের দিকে তাকিয়ে পলক ফেলে আশ্বস্ত করলো, ছেলেকে আমার বেশ পছন্দ হয়েছে। নাম কি ছেলের? আদিয়ার এমন আচমকা প্রশ্নে এক মুহূর্তের জন্য মাথা ভনভন করে উঠল মহুয়ার। হাতে থাকা তোয়ালে খসে মেঝেতে পড়ে গেল। সদ্য ঠান্ডা পানিতে মুখ ধুয়ে এসেও মহুয়ার কপাল ঘামছে। মহুয়া নিজেকে স্বাভাবিকভাবে মায়ের সামনে উপস্থাপন করার চেষ্টা করলো। তোতলানো কণ্ঠে বলল, কোন ছেলে মা, কার কথা বলছো? আদিয়া আলুর খোসা ছাড়িয়ে বলতে লাগলেন, কে আবার? যার সাথে রাতে ফিসফিস করে কথা বলিস? ভাবিস মা কিছুই বুঝতে পারে না। মহুয়ার লজ্জায় চোখের আঁকা শুরু হয়ে এলো। রাতে আদিয়া মহুয়ার সাথে ঘুমান, যার দরুন রাতে রিহানের সাথে ফিসফিস কণ্ঠে কথা বলে সে। লজ্জায় মহুয়া তোতালো কণ্ঠে শুধালো, নাম হিয়ান মা? আদিয়া হাসি মুখ কেমন যেন নেতিয়ে গেল মহুয়ার কথা শুনে। ললাট কুচকে এলো ঈষৎ। গম্ভীর স্বরে বললেন, ছেলের বাবার নাম কি? আগের মতোই মেঝেতে তাকিয়ে তোতলানো কণ্ঠে বলল, মুহিদুল মির্জা। আদিয়া আলু কাটা থামিয়ে ফেল মুহূর্তেই। মুখে নেমে এলো আধার, চোখে পানি এলো, কণ্ঠ কম্পিত হতে লাগলো। মেয়েকে আজ অনেক কড়া কথা শোনাতে ইচ্ছে করলো আদিয়ার। এত ছেলে পৃথিবীতে থাকতে মেয়ে এমন একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালো, যে ছেলে কিনা নাক শীতকালেন আদিয়া। মেয়েকে কি করে প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন, মনে মনে কথা ঘোচাতে শুরু করলেন। তবে কণ্ঠে কথা বেরোতেই চাইল না। চিন্তিত হলেন। দলা পাকিয়ে যাচ্ছে তার সব। চেয়ার থেকে উঠে গেলেন। মহুয়ার দু চোখ মেঝেতেই নিবদ্ধ। বোকা মেয়ে কি আদৌ জানে তার মায়ের ভেতরে তুমুল ঝড় বয়ে যাচ্ছে? বিকাল থেকে রুমের দরজা বন্ধ করে আছেন আদিয়া। বার কয়েক মাকে ডেকে গেছে মহুয়া। প্রতিবার আদিয়া ঘরের ভিতর নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছেন। মহুয়ার চিন্তা হচ্ছে হঠাৎ করে তার মায়ের আবার কি হলো। রিহানের পরিচয় শোনার পর থেকে মা অদ্ভুত আচরণ শুরু করেছে। মায়ের রুমের দরজায় পুনরায় ঠকঠক আওয়াজ করলো মহুয়া। এবার মহুয়াকে নিরাশ করলেন না আদিয়া। দরজা খুলে দিলেন। ভেতরে গিয়ে বিছানা এক প্রান্তে সে বসলেন। মহুয়া মায়ের সাথে ঘেঁষে বসলো। মহুয়া চিন্তিত স্বরে বলল, কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? মহুয়ার এই কথার উত্তরে তিনি অদ্ভুত প্রশ্ন করে বসলেন, হুহানের ব্যাপারে তুমি কতটুকু জানো মহুয়া? মহুয়ার ভ্রু কুঁচকে এলো। মা হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছেন কেন? মা তো তাকে সবসময় তুই করেই বলে, তাহলে আজ কেন তুমি বলছে? কথা বলা শেষে নামের বদলে মা না বলে মহুয়া বলছে। মহুয়া ক্ষীণকণ্ঠে বলল, জীবনসঙ্গী নির্বাচনে যতটুকু জানতে হয় মা, এই যেমন হিয়ানের পড়াশুনো শেষ করেছে 1 বছর আগে, বাবার বিজনেসে হেল্প করছে, বাবা ঢাকার মেয়র, 2 ভাই, মা গৃহিণী, এইটুকু। আদিয়া কঠিন কণ্ঠে আওড়ালেন, ব্যাস এইটুকুই? মায়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো মহুয়া। মাকে আজ তার রহস্যময়ী নারী মনে হচ্ছে। কথার মধ্যে যেন রয়েছে কত প্যাচ, কত কাহিনী লুকিয়ে। মা তো তার সহজ সরল। তাহলে একটা সম্পর্ক করতে এইটুকু তথ্যই তো যথেষ্ট মা। মোটেও এইটুকু যথেষ্ট নয়। প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে মহুয়া, কারো ভালো কারো খারাপ। তুমি হুহানের অতীত জানোই না। বোকা মেয়ে, তোমাকে তো জানাইনি হুহান, জানবে কিভাবে? বোকার মতো একটা ধর্ষককে মন দিয়ে বসে আছো।
ছ্যাদ করে বুকের বাঁ পাশে জ্বলতে লাগলো মহুয়ার, কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মা কি বলছে এসব? রিহান রেপিস্ট? তার ধারা একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে, সেটাও করেছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা, যাকে কিনা সে ভালোবাসে। কই, তাকে তো দেখে মনে হয় না। মহুয়া বুক কাঁপতে লাগলো, চোখে অশ্রুদানা নিজের অস্তিত্বে ফুটে উঠতে লাগলো, মাথা ঘুরতে লাগলো। বিছানা থেকে পড়ে যেতে নিল দ্রুত গতিতে, দুহাতে বিছানার চাদর খামচে ধরল মহুয়া। তার এত কষ্ট হচ্ছে কেন? আদিয়া নির্বিকার চিত্রে বসে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মহুয়ার। জল থেকে মাছকে ভাঙ্গায় রাখলে মাছ যেই রকম ভাবে ছটপট করে, মহুয়াও সেই রকম ভাবে ছটপট করছে, প্রায় অতি কষ্টে আওড়ালো, কি বলছো মা? তুমি ফান করছো আমার সাথে, তাই না? প্লিজ বলো এটা ফান মা। আদিয়া নরম হলেন না। মেয়ের জীবন সে নষ্ট করতে পারেন না। রিহান একটা মেয়ের জীবন নষ্ট করেছে 7 বছর আগে। সে বললেই এই চির সত্য মিথ্যা হবে না। মেয়ের যতই কষ্ট হোক বলতে হবে তাকে, সে বলবে। তিনি পুনরায় কঠিন কণ্ঠে বললেন, এটাই সত্য মহুয়া, সে রেপিস্ট। একটা মেয়ের জীবন নষ্ট করেছে সে। যখন সেই মেয়ে মামলা করে, হুহান বিদেশে পালিয়ে যায়। মজার ব্যাপার কি জানো? তোমার বাবার ওপর এই রেপের তদন্তের ভার পড়েছিল। এটাই তোমার বাবার জীবনের শেষ তদন্ত ছিল। তোমার বাবা এই তদন্ত করতে গিয়েই খুব বাজেভাবে খুন হয়েছিল। তুমি ভুল চয়েস করেছো মহুয়া। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে তুমি ভুল করেছো। তুমি একটা ধর্ষককে ভালোবেসেছো, যাদের কিনা সমাজ ঘৃণা করে। মহুয়া কান ধরে চিৎকার করে কেঁদে উঠল। সে বিশ্বাস করতে পারছে না, মস্তিষ্ক মানতে চাইছে না, মাথার মগজ তার ধপধপ করছে। নিজের চুল দুহাতে খামচে ধরল, একটু পর পর চিৎকার করে উঠল। আদিয়ার চোখে নোনা জল। তিনি মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন না, নীরব দর্শকের মতো দেখে চলেছেন। মহুয়া ফুপিয়ে চিৎকার করে কেঁদে উঠল। যাকে ভালোবাসলো সে একটা রেপিস্ট। বাবার খুন এই তদন্তের মাধ্যমে। বিছানা চাদর খামছে, মুখ গুজে কাটতে লাগলো মহুয়া। কান্নারত কণ্ঠে অস্ফুট স্বরে মহুয়া শুধালো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম হিয়ান? ভোর প্রায় 5টা বাজতে চললো। মহুয়ার দু চোখের পাতায় ঘুম নেই। সারা রাত নির্ঘুম থাকার কারণে চোখ যুগলের কার্নিশ ফেপে গেছে। চোখের নিচে কালো আবরণ পড়ার বদলে চোখের নিচ হয়ে আছে লাল। এখনো মহুয়া কাঁদছে, তার সব কিছু স্বপ্ন লাগছে। সে চাইছে এই স্নিগ্ধ ভোরের আলোয় আর দুঃস্বপ্ন মুছে যাক। মহুয়ার ফোনে একবার কল আসছে, একবার মেসেজ। রাত থেকে এমনটা হচ্ছে। মহুয়া নির্বিকার চিত্রে নিজের ঘরের মেঝেতে দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে চোখের জল ফেলছে। ফোনটি তার হাতের নাগালে থাকা সত্ত্বেও আজ কাছে নিচ্ছে না। সে কাপা কণ্ঠে অস্ফুট স্বরে বারংবার বলছে, এই স্বপ্ন মিথ্যে হোক, মিথ্যে। মহুয়ার চোখ যুগল এখন জ্বালাপোড়া করছে। তার অবুঝ মন এখন চাইছে ফোনটা হাতে নিতে, রিহানের মেসেজ চেক করতে। মহুয়া অবুঝ মনকে দমিয়ে রাখতে পারল না। সে ফোনটা হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে ভাসছে শত শত মিস কল মেসেজ। মহুয়া কাপা হাতে ফোনের লক ছাড়িয়ে মেসেজ চেক করলো। রিহানের মেসেজ ইনবক্সে ঢুকলো। রিহান অনেকগুলো মেসেজ দিয়েছে, যার মধ্যে কাল দুপুরে একটা মেসেজ। মাত্র বাড়িতে এলাম মহু, ভালোবাসি 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 আমি তোমাকে। মহুয়া জাপসা চোখে অপলক পূর্ণ চাহনিতে তাকিয়ে রইল 2 লাইন মেসেজটার দিকে। কান্না ভেজা কণ্ঠে আওড়ালো, তাই তো তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না। সঙ্গে সঙ্গে মহুয়া ফোনটি দেওয়ালে ছুঁড়ে মারল। সশব্দে ফোনটি ভেঙে চারিপাশে কাচ ছড়িয়ে পড়ল। নাক টেনে টেনে চোখের জল ফেলে চিৎকার করে পুনরায় বলল, শুধুই তো তোমায় ভালোবেসেছিলাম হিয়ান, কোনো তো ক্ষতি করিনি। তাহলে কেন তুমি আমায় ভুল প্রমাণ করে দিলে? আদিয়া ইলিশ মাছ ভাজা চুলা থেকে নামিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সাজিয়ে নিলেন। আরও নিল ভাতে মহুয়ার পছন্দের কচু শাক ভর্তা, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। তিনি উপরে উপরে যতই কঠিন হয়ে থাকার চেষ্টা করুক না কেন, সে অত্যন্ত দুর্বল প্রকৃতির মানুষ। চোখের জল হাতের তালুতে মুছে কাগজে লেবুর এক অংশ ভাতে সাজিয়ে নিল। ভাতের থালা হাতে নিয়ে মহুয়ার ঘরের দিকে হাঁটা দিল। তার প্রগাঢ় বিশ্বাস মেয়ে তার ঘরের ভিতর কোনো ভুল কাজ করবে না। তার মেয়ে শক্ত মেরুর, তাই তো এমন পরিস্থিতিতেও মেয়েকে একা একটা রুমে সারা রাত কাটাতে দিয়েছে। ডান হাতে ভাতের থালা নিয়ে বাম হাতের দুয়ারে করাঘাত করলেন আদিয়া। দরজা ঠকঠক শব্দে মহুয়ার বন্ধ ভেজা নেত্রপল্লব মিলল। আঁখি যুগলের কার্নিশে এক দানা নোনা পানি নিজের অস্তিত্বে মুখে ছড়িয়ে গেল। নাক টেনে হাতের আজলায় চোখের পানি মুছে নিল। দুর্বল শরীরে মেঝে থেকে উঠল কোনো রকমে।
ধীর পায়ে হেঁটে দুয়ার খুলে দিল। দুয়ারের বাইরে কে আছে মহুয়া না দেখে ঘুরে গিয়ে মেঝেতে পুনরায় শুয়ে পড়ল। আদিয়া ভাতের থালা বিছানায় রেখে মহুয়ার পাশে বসলেন। মহুয়া চুল হাতিয়ে বললেন, কাল সন্ধ্যা থেকে না খেয়ে আছো, এইভাবে চললে একটা অসুখ বাঁধিয়ে ছাড়বে তুমি। উঠে বসো, ভাত এনেছি, খাইয়ে দিই। নাক মুখ কুচকে এলো মহুয়ার। সে ঠায় মেঝেতে শুয়ে রইল, চোখ বন্ধ করল। মাথা টনটন করছে ব্যথায়। পৃথিবীর সব কিছু তার অসহ্য লাগছে। মহুয়াকে জোর করে উঠে বসালো আদিয়া। জোর করে মহুয়াকে কচু শাক ভর্তা দিয়ে এক লোকমা ভাত খাইয়ে দিল। পরপর এক এক করে ইলিশ মাছ ভাজা, লাউ শাক, চিংড়ি নিল ভাতে। পরনে থাকা কোকড়ানো থ্রি পিসটি মহুয়া পাল্টালো না। এলোমেলো চুলগুলো ঢেকে নিল মাথায় ওড়না দিয়ে। অন্যদিন হলে চুলগুলো বেঁধে নিত কাকড়ায় অথবা বিনুনিতে। তাণ্ডব যে চলেছে মনে, তা হয়ে উঠে কি করে। হ্যান্ডব্যাগ হাতে নিয়ে মহুয়া বাড়ি থেকে বের হলো। রিহানকে তার সব প্রশ্নের উত্তর আজকেই দিতে হবে। সকাল 11টা। ছায়াতলিতে বসে মহুয়া। রিহানের জন্য অপেক্ষারত সে। ছায়াতলি জায়গাটা বেশ সুন্দর, শহরের কোলাহল মুক্ত। চারিদিকের গোলাপ গাছগুলো জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে। পবিত্র বাতাসে শরীর ঠান্ডা করার জোগাড়। রিহান এলো মহুয়ার আসার 5 মিনিট পরে। এসে মহুয়ার পাশে বসলো। ঘড়ি দেখে মহুয়ার মুখের দিকে তাকিয়ে বলল, লেট করে ফেললাম কি মহু? মহুয়ার কাছ থেকে রিহান উত্তর পেল না। রিহান তার চোখের সম্পূর্ণ দৃষ্টি মহুয়ার মাঝে দিল। চোখ মুখ ফেপে, অগোছালো কাপড় চোপড়, খুবই সাধারণ থ্রি পিস গায়ে, চুল এলোমেলো। রিহান হাতে গিয়ে মহুয়ার কপালে রেখে ব্যাকুল কণ্ঠে বলল, তুমি রাতে ঘুমাওনি মহু? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে তোমার? এবারও মহুয়ার থেকে উত্তর এলো না। রিহান মহুয়ার দুগাল ছুঁয়ে উৎকণ্ঠাস্বরে বলল, কি হলো মহু? উত্তর দিচ্ছ না কেন? মহুয়া এলোমেলো দৃষ্টিতে রিহানের দিকে তাকালো। ছেলেটার চেহারায় চিন্তার ছাপ, কপালে ভাঁজ। নিজের গাল থেকে রিহানের হাত সরিয়ে নিল। কঠোর স্বরে শুধালো মহুয়া, তুমি আবার শোবে না? রিহান শীতল চোখে মহুয়ার দিকে তাকালো। বোঝার চেষ্টা করলো তার সামনে থাকা কঠোর মানবীকে। এতদিনের দেখা মহুয়াকে ভিন্ন লাগছে রিহানের কাছে। চোখ মুখে কতটা ক্রোধ। রিহান কখনো এর আগে মহুয়ার এতটা ক্রোধ দেখেনি। রিহান আগের ন্যায় মহুয়ার গালে হাত রাখতে নিল। মহুয়া আগের মতো হাত সরিয়ে দিল না, বরং বসা থেকে উঠে রিহানের থেকে দূরে সরে গেল। রিহান দুঃখী মনে নিজের হাত গুটিয়ে নিয়ে মহুয়ার দিকে তাকালো। কি কঠোর দেখাচ্ছে তার সামনে থাকা ভালোবাসার মানবীকে। এতটা কঠোর কেন হচ্ছে মেয়েটা? রিহানও বসা থেকে উঠে দাঁড়ালো। আগের ন্যায় জিজ্ঞেস করলো, সামান্য কারণে এইভাবে রেগে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার মহু? মহুয়া সরু চোখে রিহানের দিকে তাকিয়ে রিহানের দিকে এক পা করে হেঁটে হেঁটে এগিয়ে বলল, কি হয়েছে সেটা তো তুমি আমায় বলবে হিয়ান, আমি তো আজ শুধু শুনবো। মহুয়ার কথার ধরন রিহান কিছুতেই বুঝে উঠতে পারল না। একরাশ কৌতূহল নিয়ে বলল, কি শুনবে? আর কিসের কি হয়েছে? কি জানতে চাইছো? মহুয়া একেবারে রিহানের মুখোমুখি এলো। শক্ত হাতে রিহানের শার্ট খামচে ধরল দু হাতে। উচ্চস্বরে রাগান্বিত কণ্ঠে বলল, সহজ ভাষায় বললাম তবুও বুঝতে পারছো না। মহুয়া এভাবে শার্ট ধরা রিহানের রাগ করার কথা থাকলেও রিহান রাগ করলো না। না মহুয়ার হাত থেকে নিজের শার্ট ছাড়ানোর চেষ্টা করলো, বরং মহুয়া রিহানের শার্টের খামচে ধরে রাখা দু হাতের উপর রিহান তার হাত রাখলো। আদুরে স্বরে বলল, শান্ত হও, তারপর বলো আমায় খুলে, তবেই তো সমাধান করতে পারবো। চেঁচামেচি করলেই তো হবে না। মহুয়া কুর হাসলো, ঠোঁটের দু প্রান্ত প্রসারিত করে বলল, সাবধান, সেটাও তোমার থেকে? কয়টা মেয়েকে ধর্ষণ করেছো? রিহান চমকে গেল। অজানা ভয়ের আশঙ্কা লোহমায় তাকে ঝাপটে ধরল। ভীত সহস্র কণ্ঠে আওড়ালো, কি যা তা বলছো মহু? আমি কেন এসব করব? এই উত্তরের চেয়ে বেশি কিছু তোমার থেকে কি বা আশা করা যায়? 7 বছর আগে বিশাল বড় পাপ করেছো, একটা মেয়ের জীবন নষ্ট করেছো। অপরাধ করেও আবার সবার মুখ টাকা দিয়ে বন্ধ করেছো। কি ভেবেছিলে আমি জানতে পারবো না তোমার করা পাপ? কথাটি বলতে বলতে শব্দ করে কেঁদে উঠল মহুয়া। দম বন্ধ হয়ে আসছে যেন। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রিহান ভীত কণ্ঠে পুনরায় বলল, আমার অতীতের সব জেনে গেছো? তবে রিহানকে কথাটি সম্পূর্ণ করতে দিল না মহুয়া। সে দু হাতে রিহানের শার্ট টানতে টানতে বলল, কি দোষ করেছিলাম আমি? কেন এমন করলে? এত এত ছলনা আমার সাথেই কেন বলো? উত্তর দাও আমাকে। তোমাকে ভালোবাসার এটাই আমার প্রাপ্য ছিল। রিহান উদ্বিগ্ন হয়ে মহুয়াকে থামানোর চেষ্টা করলো। মহুয়া থামছে না। রিহান উৎকণ্ঠাস্বরে আওড়ালো, একটু থামো,
আমায় বলার তো সুযোগ দাও। কে বলেছে এসব তোমাকে? খুব ক্ষতি করে দিয়েছে তোমার। ঠোঁট উঁচু করে আফসোস করলো মহুয়া। এরপর মহুয়া রিহানকে আর কিছু বলার সুযোগ দিল না। সে আপন মনে কান্নারত কণ্ঠে বলতে শুরু করলো, জানো, সেই বয়সটাতে একটা মেয়ের মায়ের প্রয়োজন থাকে তার জীবনে সব কিছু শেয়ার করার জন্য। সেই সময়টাতে আমি আমার মাকে পাইনি। অবশ্য আন্টি ছিল, তবে আন্টি কি আর মায়ের মতো হয়? আমার মতে হয় না। 7 বছর মা আমাদের থেকে দূরে ছিল, শুধুমাত্র তোমার কৃতকর্মের জন্য। তোমার জন্য মুন আমি বাবা হারা হয়েছি, মা হয়েছে স্বামী হারা। রিহান অনেক কিছু বলার জন্য উদ্যত হলেও মাঝপথে থেমে গেল। তার অতীতের সাথে মহুয়ার পরিবার কিভাবে জড়িত রিহানের বোধগম্য হচ্ছে না। সে বেকুল কণ্ঠে বলল, তোমার বাবার নাম কি মোহু? পেশায় কি ছিলেন? মহুয়া এবার মৃদু হাসলো, তারপর বলল, সাত্তার মাহবুব। চিনবে অবশ্যই। তোমার মামলার তদন্ত তার ওপর পড়েছিল। 7 বছর আগে রিহান এয়ারপোর্টে ঢোকার আগ মুহূর্তে তার ড্যাডের সাথে কিছু কথিত কথা স্মরণে এলো। রিহান কাঁদতে কাঁদতে ড্যাডকে জড়িয়ে ধরে বলেছিল, প্লিজ আমায় বাঁচাও ড্যাড। আমি এইভাবে নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে চাই না ড্যাড। রিহানের বাবা মহিদুল সেদিন রিহানকে আশ্বাস দিয়েছিল, পিঠ হাতিয়ে বলেছিল, তোমার কিছু হবে না, ড্যাড আছে তো। পরিস্থিতি অনেক অস্বাভাবিক, এখন তোমায় দেশ ছেড়ে যেতেই হবে। তোমার কোনো ক্ষতি হতে দেবে না তোমার ড্যাড। প্রয়োজনে যদি কাউকে খুন করতে হয় তোমার ড্যাড তাই করবে। কিন্তু ড্যাড। আর কোনো কথা নয়, ফ্লাইটের সময় হয়ে গেছে রিহান, তোমায় এখন দেশ ছাড়তেই হবে। আমার উপর ভরসা রাখো। রিহান ছোট্ট করে ঢোক গিলল, চোখের কান্নিসে একদানা পানি এলো। তার জন্য মহুয়ার বাবা খুন হয়েছে, ড্যাড তার কথাই রেখেছেন। সে তো এটা চায়নি তার জন্য কারো পরিবার ভেসে যাক। তার জন্য মহুয়া মুন বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে বহুর বছর বঞ্চিত হয়েছে। প্রত্যেকটা মেয়ে যে সময় মায়ের প্রয়োজন থাকে সে সময় মহুয়া মুন তার মাকে কাছে পায়নি। মূল্য কথা, তার জন্য তাদের সংসার ভেঙে খান খান, বাবা হারা। এত এত ক্ষতির কি দিয়ে ক্ষতিপূরণ করবে সে? মেয়েটা তাকে ভুল বুঝে ছেড়ে যাবে না তো? রিহানের বুক কেঁপে উঠল, সবকিছু তার পেঁচিয়ে যাচ্ছে। রিহান এই প্রথম কাঁপা কাঁপা কণ্ঠে মহুয়াকে বলল, সব জানার পর এখন তুমি কি চাও? মহুয়া কান্না ভেজা অস্ফুট স্বরে বলল, তোমার থেকে মুক্তি। মহুয়ার সজল নেত্রে রিহানের উত্তরের অপেক্ষা করছে। রিহান চুপ করে আছে। মহুয়ার স্বপ্নেও কাম্য ছিল না রিহানের এমন শান্ত ভাবভঙ্গি। রিহান মহুয়ার দিকে একবার তাকালো, অতঃপর তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। উৎকণ্ঠস্বরে বলল, আমি তোমাকে 5 মিনিট দিলাম মোহু। এই 5 মিনিট শুধু তোমার আমার জীবন থেকে সরে চলে যাবার। তোমার সময় অলরেডি শুরু হয়ে গেছে মোহু। রিহানের কথায় মহুয়ার বুক ছিঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইল। চোখ যুগল পানিতে টলমল করছে। সে কিঞ্চিত পরিমাণও নড়ল না, স্থির পায়ে ঠায় দাঁড়িয়ে রইল। তার হাত পা এগোতে চাইছে না, শুধু কাঁপছে ঠকঠক করে। আজ চলে যাওয়া মানে রিহানের জীবন থেকে দূরে সরে চলে যাওয়া। সে তো এই ছেলেটাকে মনে প্রাণে ভালোবাসে। কি করে যাবে সে? তার যে ভাবতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। রিহানেরও কি এমন কষ্ট হয়? রিহান এইবার চিৎকার করে উঠল, কি হলো মোহু? যাচ্ছ না কেন? তুমি তো আমার থেকে মুক্তি চেয়েছো, আমি তো দিলাম। তোমার হাতে আছে আর মাত্র 2 মিনিট। এই 2 মিনিটে তুমি যদি আমার চোখের সামনে থেকে চলে না যাও, আমি তোমায় আর যেতে দিব না। আমি খুব লোভী মোহু, আমার যে কোনো সময় লোভ জেগে উঠবে তোমার সাথে একটা ছোট্ট সংসার পাতার। তাই আগে ভাগে চলে যাওয়া উচিত তোমার মোহু। সময়টা কাজে লাগাও মোহু। শেষের কথাটুকু বলতে গিয়ে রিহানের কণ্ঠনালী কেঁপে উঠল। মহুয়া মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। এ কোন দ্বিধাদ্বন্দ্ব খেলা হচ্ছে তার সাথে? সে জানে আজ এই সময় কাজে না লাগালে আর রিহান তাকে ছাড়বে না। মহুয়া টলমল চোখে রিহানের দিকে একবার তাকালো, অতঃপর চোখের পানি মুছে চোখ খিচে দৌড় দিল। রিহানের চোখের ত্রিসীমানা থেকে তাকে যেতে হবে, যতই কষ্টই হোক। সে তার বাবার খুনি। বাবার খুনিকে ভালোবাসা ঠিক না, এটা যে পাপ, ঘোর পাপ। চিরসত্য যে এটাও তার ভালোবাসার মানুষটা একজন ধর্ষক। মহুয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসল রিহান। ধপ করে মাটিতে বসে পড়ল। তার চোখ বেয়ে অশ্রু তার অস্তিত্ব জানান দিচ্ছে। রিহান হাতের আঙ্গুলে 1 ফোঁটা পানি হাতে নিয়ে 2 আঙ্গুলে ছিটিয়ে ভারাক্রান্ত মনে বলল, সুখী হও মোহু। মহুয়াকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে, যদিও মহুয়ার ব্যাপারটি এখনো অজানা। আদিয়া ভয়ে ভয়ে আছেন মেয়ে না বিয়ে ভেস্তে দেয়। নিজের মেয়েকে আদিয়ার এখন চিনতে কষ্ট হয়। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, খামখেয়ালিপনা বেড়ে গেছে, নিজের যত্ন নেয় না।
সময় মতো খায় না, রুমে দরজা বন্ধ করে রাখে সারাটা দিন, চেম্বারেও যায় না, কোনো কিছুতে তার খেয়াল নেই। এই যে এখন 11টা বাজতে চললো, মহুয়ার ঘরের দরজা এখনো বন্ধ। সকাল থেকে একবারও দরজা খুলেনি, নাস্তাও করেনি, ফ্রেশ হয়েছে কি এটাও আদিয়া জানে না। মুন লিভিং রুমের এক কোনায় দাঁড়িয়ে মায়ের কাণ্ড দেখছে। আদিয়া মেহমানদের আপ্যায়ন করছে, চা, বিস্কুট, চানাচুর, নানা রুচিসম্মত খাবার দিয়ে। তার ছোট বোন আহানাও তাকে হাতে হাতে সাহায্য করছে। মুনের এসব দেখতে ভালো লাগছে না, তার এখনো বিশ্বাস হচ্ছে না তার রিহান ভাই এমন। সে চাচ্ছেও না এই সম্বন্ধ পাকা হোক। তার বোনের সাথে একমাত্র রিহানকে মানায়, শুধু রিহানকে, তাছাড়া মহুয়া রিহানকে ভালোবাসে। মন দ্বিধাদ্বন্দ্বে সিদ্ধান্ত নিল তুমিনকে এই ব্যাপারটি জানাবে। যতই তার সাথে তুমিনের বনিবনা না থাকুক, বোনের জন্য হলেও তুমিনকে আজ সে ফোন করবে। সবুজ রঙের একটা জামদানি শাড়ি হাতে নিয়ে আদিয়া মহুয়ার ঘরের সামনে গেল। দরজায় ধাক্কা দিতে নিবে এমন সময় আপনা আপনি দরজা মেলে গেল, অর্থাৎ দরজা খোলাই ছিল। আদিয়া ভয়ে ভয়ে মহুয়ার ঘরে প্রবেশ করলো। ঘরের চারিদিকে চোখ বুলালো। মহুয়া কাঁথা মুড়িয়ে বিছানায় শুয়ে। আদিয়ার কান্না চলে এলো। মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? চৈত্র মাস চলছে, বাইরে এত এত রোদ যে মানুষ শুকিয়ে যাওয়ার জোগাড়। এই রোদে সেখানে মেয়ে কিনা এই গরমে কাঁথা মুড়িয়ে ঘুমাচ্ছে। আদিয়া মেয়ের দিকে এগিয়ে গেল, সিথানের এক পাশে গিয়ে বসলো। কাঁথা টান মেরে খুললো। মহুয়া জেগে, চোখ যুগল ফুলে, চোখের জল ফেলছে। আদিয়া মনটা হুট করে খারাপ হয়ে গেল। মেয়েটাকে এভাবে দেখতে তার নিজেরও ভালো লাগছে না, তাই বলে মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিতে পারে না। প্রথমত রিহান রেপিস্ট, দ্বিতীয়ত তার স্বামীর খুনি। নিজের কষ্টকে প্রাধান্য দিলেন না আদিয়া। বরাবরের মতো কঠোর কণ্ঠে সহিত বললেন, ফ্রেশ হয়ে রেডি হও, পাত্রপক্ষ তোমায় দেখতে এসেছে। কঠোর কণ্ঠে বললেও মনে মনে ভয় নিয়ে বললেন আদিয়া কথাটি। আর চোখে মেয়ের ভাবভঙ্গি দেখলো। মেয়ে আগের ন্যায় শান্ত। আদিয়া আরেকটু সাহস নিয়ে হাতে থাকা শাড়িটি এগিয়ে দিয়ে বললেন, ফ্রেশ হয়ে এই সবুজ শাড়িটা পরবে। মহুয়া আদিয়াকে ভড়কে দিয়ে বলল, বিয়ে করলে কি স্মৃতি ভোলা যায় মা? আদিয়া নিষ্পলক চোখে মহুয়ার দিকে তাকিয়ে রইল। এই উত্তরে মেয়েকে কি বলা যায়? আদৌ বিয়ে করলে স্মৃতি ভোলা যায়? তুমিনের কাছে কিছুক্ষণ আগে কল এসেছে মুনের। মুন কোনো মতে সবটা বলেছে তুমিনকে। মুন এটাও বলেছে, রিহান ভাই এমনটা করতেই পারে না। আমি চাই না আমার আপুর ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে হোক। আমার আপু ভালো নেই তুমিন, প্লিজ তুমি কিছু একটা করো। তুমিন কি করে তার ভাইকে এসব বলবে তার মাথায় আসছে না। অনেক ভাবাভাবির পর সে সিদ্ধান্ত নিল তার মাকে সব বলবে, এরপর মাই সব করবে। তুমিন তার পরিকল্পনা মাফিক মায়ের ঘরের দিকে গেল। তুমিনের থেকে সব ঘটনা শুনে ছবি এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। ব্যস্ত পায়ে রিহানের ঘরে দরজা ঠেলে ঢুকলো। ঘরের চারিদিক মদের ঘ্রাণে নিমজ্জিত। ছবি নাক চেপে ছেলের দিকে এলেন। রিহান মেঝেতে বসে, চোখ যুগল লাল, সিল্কি চুলগুলো এলোমেলো। কিছুদিন ধরে ছেলেকে অস্থির লাগছিল। তিনি বুঝতেই পারেননি তার দুধের বাচ্চাটার উপর দিয়ে মস্ত বড় ঝড় বইছে। রিহানের পাশে থাকা চ্যাপ্টা বড় আকারের মদের বোতল মেঝেতে ঘুরিয়ে কথা না পেঁচিয়ে বললেন ছবি, যেই কাজ তুই করিসনি সেই কাজের দোষ নিজের ঘাড়ে নিচ্ছিস কেন? রিহান মাতার চোখে মায়ের দিকে তাকালো। নিজের মধ্যে সে আজ নেই। মাকে কাছে পেতে মাকে ঝাপটে ধরল রিহান। কান্না করে বলল, আমার জন্য মহুর বাবা পৃথিবীতে নেই আম্মু। মহুয়াকে ভালোবাসিস? বাচ্চাদের মতো মাকে অল্প ছেড়ে মায়ের মুখের দিকে চেয়ে দুহাত প্রসারিত করে বলল, হ্যাঁ, এই যে এত এত। ছেলের পাগলামো দেখে কান্নার মাঝেও এক চিলতে হাসলেন ছবি। তারপর বললেন, মহুয়ার আজ বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। তুমি যদি মহুয়াকে ভালোই বাসো তাহলে বিয়ে হতে দিচ্ছ কেন? রিহান অবাক কণ্ঠে বলল, আমার মহুর বিয়ে ঠিক হয়ে গেছে আম্মু। হ্যাঁ। রিহান ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। অবুঝ কণ্ঠে মাকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে মহুর বিয়েটা দিয়ে দাও না আম্মু। এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল রিহান মহুয়ার জীবন। একে অপরকে দুজন প্রচণ্ড ভালোবাসার পরও আজ তাদের মাঝে বিস্তার ফারাক। রিহানের সাথে তার মায়ের শেষ কথা ছিল, আমার সাথে মহুর বিয়েটা দিয়ে দাও না আম্মু। কতটা অবুঝ আবদার ছিল রিহানের। ছবি তো সেদিন কেঁদেই ফেলেছিলেন। এত আবেগ মিশ্রণ কথা ছেলের, না কেঁদে কি আদৌ থাকা যায়? সেই রাতের নতুন প্রহরের পর রিহানকে বাড়ির কোথাও দেখা যায় না। রিহানের অদ্ভুতভাবে বাড়ি থেকে গায়েব হওয়া ছবি মানতে পারেন না। প্রথমে তিনি অবশ্য ভেবেছিলেন বাহিরে হয়তো গিয়েছে, দুপুরে কিংবা সন্ধ্যার মধ্যে ছেলে তার বাড়ি ফিরে আসবে। কিন্তু দুপুর হয়, সন্ধ্যা হয়, রিহান বাড়ি ফিরে না।
ভারী গোলাপি রঙের লেহেঙ্গায় মহুয়ার সর্বশরীর আজ মোড়ানো। কত রকমের যে নকশা লেহেঙ্গাটায়, দম নিতেও হয়তো মহুয়ার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিয়ে নিয়ে মহুয়ার কোনো হেলদুল নেই, সে যেন কাঠের পুতুল খেলায় বউকে যেমন করে মাটিতে গোল করে এঁকে তার মধ্যে রাখা হয়, ঠিক সেভাবেই মহুয়া এক স্থানে চুপটি করে বসে, অর্থাৎ শুধু একটি জায়গাতেই সে বসে। আর কাঠের পুতুল খেলায় কাঠের পুতুল থাকে দাঁড়িয়ে। মহুয়ার লাবণ্যহীন মুখে এমন গাঢ় মেকআপের প্রলেপ চকচক করছে, তাতেও মহুয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। বড় বোনের বিয়ে নিয়ে ছোট বোনের সর্বদা ছোটবেলা থেকেই কত রকমের প্ল্যান আবদার থাকে, কিন্তু মনের মাঝে আবদার আনন্দ কোনোটাই নেই। ছবি সোফায় বসে কাঁদছেন, তার পাশে আজ তুমিনও কাঁদছে। অবাক করা বিষয়ে ছেলেরাও কাঁদে, তাদেরও তো আবেগ থাকে, তাদেরও যে মাঝে মধ্যে কান্না পায়। ছেলের তকমা আছে বলে কি তাদের কাঁদা বারণ? মহিদুল তাদের বিপরীত পাশে এক নাগাড়ে পায়চারি করছেন, টেনশনে তার সাদা পাঞ্জাবি ঘেমে একাকার। এত টেনশন মস্তিষ্ক নিতেই পারছেন না। ছেলে 4 দিন ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নেই। এই দিকে ছবি কাঁদছেন, আজব আজব কথা শোনাচ্ছেন মহিদুলকে, যার মধ্যে তার ছেলের কিছু হলে তাকে পুলিশে দিবে। তার সাথে সংসার করা তো দূরের কথা, তার মুখও দর্শন করবেন না তিনি। ছেলের শোকে ছবি প্রায় পাগল। ছবি ভালো করেই জানেন মহুয়ার বাবার মৃত্যুর জন্য রিহান আর মহিদুলকে দোষী মনে করছে। মাথায় সে একটা কথা রেখে অপরাধ বোধে বাড়ি ছেড়েছে। মহুয়ার বাবার মৃত্যুর জন্য সেও দায়ী, বাবার সাথে সে তর্ক করতে পারবে না, যার কারণে বাড়ি ছেড়েছে। ছবি নাক টেনে টেনে মহিদুলকে শাসিয়ে আগের ন্যায় বললেন, ভালো করে বলছি, আমার ছেলেকে সুস্থ সমেত আমার কাছে এনে দাও, না হলে তোমার পুরো পরিবারকে আমি জেলের ঘানি টানাবো। মুহূর্তে কপালে বিরাট আকারের ভাঁজ পড়ল মহিদুলের। ছেলেকে তিনিও ভালোবাসেন, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে কি তিনি ভালো আছেন? না তো। অবুঝ স্ত্রীকে কি করে বোঝাবেন সেটা? মহিদুল আগ বাড়িয়ে ছবিকে কিছু বলতে নিলেন, তার মধ্যেই ছবি পুনরায় শাসিয়ে বলে উঠলেন, মহুয়ার আজ বিয়ে, আমার ছেলে ব্যতীত মহুয়ার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে তাতেও তোমায় জেলে যেতে হবে। মহিদুলের মুখ চুপসে গেল। মহুয়ার অন্য কোথাও বিয়ে হলেও তাকে জেলে যেতে হবে? হায় হায়, পৃথিবীতে পছন্দের জিনিসগুলো কখনো হাতছাড়া করতে নেই, সেটা যদি ভালোবাসা হয় তবে তো নয়। তিনি ছক কষলেন, বিশাল ছক। এই বিয়ে তিনি কোনো মতেই হতে দিবেন না। মহুয়াকে মঞ্চে এনে বসালেন আদিয়া। মহুয়ার মাঝে তখনও শান্ত। কাজী সাহেব পান খেতে খেতে ধীর গতিতে মহুয়ার সম্মুখে এলেন, দাঁড়িয়ে থেকে বড় একটা খাতায় কী সব লিখতে লাগলেন। অতঃপর তিনি বড় গলায় খাতায় লেখাগুলো পড়তে লাগলেন। মহুয়ার কানে কিছুই শ্রবণ হচ্ছে না, সে ঝাপসা চোখে নিচের দিকে তাকিয়ে আছে, মাথা তার ধপধপ করছে। কাজী সাহেব কিছু সময় পর নম্র স্বরে বললেন, বলো মা, কবুল। মহুয়া ফ্যাল করে তাকালো কাজী সাহেবের দিকে, কড়া চোখ নোনা জলে টলমল করছে। ছোট্ট একটা শব্দ 3 বার উচ্চারণ করলে সে তো সারা জীবনের জন্য অন্য কারো বধূ হয়ে যাবে। সে তো এটা চায় না। ঠোঁট চেপে ধরল নিজের মহুয়া। বেঁচে থাকতে এই শব্দ কিছুতেই সে আওড়াবে না। আদিয়া মেয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে শুধালেন, কি হলো বলো কবুল। মহুয়া মনে মনে বেকুল কণ্ঠে প্রার্থনা শুরু করলো, এই মুহূর্তে তার মৃত্যু হোক, তাকে বিধাতা উপরে তুলে নিক। সে কিছুতেই অন্য ছেলেকে বিয়ে করতে পারবে না। রিহানকে ভালোবাসে সে, শুধু রিহানকে। মহুয়া এতক্ষণ শব্দ ছাড়া কাঁদলেও এবার শব্দ করে কেঁদে উঠল। কাজী সাহেব সহ বিয়ে বাড়ির উপস্থিত সকলে ভরকে গেলেন। মেয়েটা হঠাৎ কি হলো কি? আদি এইবার ধমক দিয়ে বললেন, মহুয়া সিনক্রেট করছো কেন? বলো বলছি কবুল। এই বিয়ে তো হবে না মহুয়ার মা। চমকে আদিয়া ঘাড় গড়িয়ে পেছনে তাকালেন। মহিদুল দাঁড়িয়ে, সঙ্গে তুমিন ছবি। মহিদুল তাদের দিকে এগোতে লাগলেন। সামনে এগিয়ে ধীর গতিতে বলতে লাগলেন, যদি মহুয়ার বিয়েই হয় তবে সেটা আমার ছেলের সাথে হবে, অন্যথায় নয়। মহুয়া ঘোলাটে চোখে মহিদুলকে দেখছে, তার কথা শুনছে। আদিয়া চিৎকার করে তেতো মুখ করে বলে উঠলেন, আমার খেয়ে কাজ নেই, আমার স্বামীর খুনি ধর্ষকের সাথে বিয়ে দিতে যাব। মহিদুল হাতে থাকা বেশ পুরনো একটা খবরের কাগজ আদিয়ার দিকে এগিয়ে দিলেন, তারপর বললেন, আমার ছেলে কোনো খুনি বা ধর্ষক নয়, সে সম্পূর্ণ নির্দোষ। এই হচ্ছে প্রমাণ, চোখ বুলিয়ে দেখে নাও। আদিয়া খবরের কাগজটি হাতে নিয়ে একটা একটা করে কাগজ উল্টিয়ে দেখতে লাগলেন। একটা বড় বিবৃতি। বড় ভাইয়ের সাথে শত্রুতা করে মুমিন তার ভাইয়ের বড় ছেলে রিহান মির্জাকে মিথ্যা ধর্ষকের মামলায় ফাঁসিয়েছিলেন। মামলার 1 বছর পর বেরিয়ে এলো সত্য। শিল্পপতি মহিদুল মির্জার বড় ছেলে অর্থাৎ রিহান মির্জা ছিলেন সম্পূর্ণ নির্দোষ। ভাইয়ের মান সম্মান নষ্ট করতে মুমিন এই জঘন্য খেলায় মাতেন।
নিজের মেয়ে সাফার সাহায্য নিয়ে ধর্ষণের মতো নাটক সাজিয়ে নিজের কার্যসিদ্ধি করেছিলেন মুমিন এবং সেই মামলার তদন্তে থাকা সাত্তার মাহবুব শেষ মুহূর্তে বিষয়টি জেনে যান। নিজের কার্যসিদ্ধি পুরোপুরি ওসুল করার জন্য মুমিন সাত্তার মাহবুবকেও খুন করে। আদিয়া বাকিটুকু পড়তে পারলেন না, চোখ ঝাপসা হয়ে এলো তার। খবরের কাগজের এক কোনায় লেখা রবিবার 12ই জুন 2016। আদিয়ার গা ঘিনঘিন করতে লাগলো নিজের আচরণে। ছেলেটাকে কতই না দোষারোপ করে গেছে সে। ছেলেটা ছিল সম্পূর্ণ নির্দোষ। যদি ঠিক সময় মহিদুল না আসতেন কি হতো? নিজের মেয়ের ভালোবাসা খুন হতো শুধুমাত্র তার জন্য। আদিয়ার এটাও মনে হলো তার উচিত ছিল একবার ব্যাপারটা শিওর হওয়ার। তবে আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। মেয়ের সাথে কিভাবে কথা বলবেন তিনি? মহিদুলের ফোন দুইবার বাজলো। তিনি তুললেন না। তিনি পূর্ণ চোখে আদিয়া মহুয়ার দিকে তাকিয়ে আছেন। তৃতীয়বার ফোন বাজলো। তিনি এক প্রকার বিরক্ত নিয়ে সাদা পাঞ্জাবির পকেট হাতড়ে ফোন বের করলেন। অতঃপর স্ক্রিনে নাম দেখে ফোন ধরলেন। তারপর বললেন, আমার ছেলের কোনো খবর পেয়েছো রফিক? উপরে থাকা রফিক কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। কোথায় সে? তোতলানো ভয়ে আড়ষ্ট কণ্ঠ রফিকের। মহিদুল বিরক্ত হলেন। বিরক্ত নিয়েই বললেন, এত কাঁপাকাঁপি তোতলানো কেন রফিক? আমার ছেলে কোথায়? সহজ প্রশ্ন, সহজে উত্তর দাও। রফিক গলা ধরে আসা কণ্ঠে বলল, মাত্র খবর পেলাম স্যার, ঢাকার বাহিরে রিহান স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ বলছে গাড়িতে যে ছিল সে রিহান স্যার। লাশ মর্গে রাখা আছে, শুধু আমাদের শনাক্ত করার পালা। মহিদুলের গা ঝিম ধরে গেল। মহিদুল মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নিলেন। তুমিন বাবাকে শক্ত হাতে ধরে নিল। মহিদুলের হাতে থাকা ফোন কাঁপছে। তুমিন বাবা থেকে ফোন কেড়ে নিয়ে নিজের কানে দিল। লোহমায় তুমিনেরও শরীর কাঁপতে লাগলো। ছবি স্বামীর ছেলের আচরণে ভড়কে গেলেন। উৎকণ্ঠিত স্বরে আওড়ালেন, কি হয়েছে? এমন করছো কেন তোমরা দুজন? আমার ছেলে ঠিক আছে তো? তুমিন মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, চিৎকার করে উঠল। হসপিটালের প্রবেশপথে তুমিন থেকে শুরু করে মহুয়া, ছবি, মহিদুল, আদিয়া, মুন সবার চোখে জল। এক এক করে সবাই এগিয়ে হসপিটালের ভেতরে ঢুকছে। মহুয়া খালি পায়ে পাগলের মতো ভেতরে ছুটছে। মাথায় জড়ানো গোলাপি ওড়নাটা নেই, চুল এলোমেলো, চোখের কাজল ছিটিয়ে গেছে, চোখের পানি অঝোর ধারায় বইছে, বুক ধুকপুক করছে। মর্গের সামনে এসে থামলো মহুয়ার পা। শরীর কাঁপছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, বুক জ্বালাপোড়া করছে। সামনে এগোতে আর পারছে না। যদি এটা রিহান হয়? দম বন্ধ হয়ে এলো বুঝি। জোরে জোরে নিঃশ্বাস নির্গত করলো। মহুয়ার চোখের পাতা ভারী হয়ে আসছে। মর্গের দরজা খোলার শক্তি তার অবশিষ্ট নেই। ওষুধের রিয়েকশন কি শুরু হয়ে গেল? আর সময় পেল না। এই সময় কেন বেছে নিতে হলো? বিছানার এক কোণে ঘুমিয়ে আছে মহুয়া, তার অপর পাশে রিহান শুয়ে। যদিও রিহানের দু চোখের পাতায় আজ ঘুম নেই, বড্ড হাসপাস করছে সে। বিছানার চারিদিকে বারংবার গড়াগড়ি খাচ্ছে। এখন রাত 11:30। মহুয়া আজ বেশ আগেই ঘুমিয়ে গেছে। রিহানের কড়া নির্দেশ, এ অবস্থায় রাত 9টা হওয়ার আগেভাগে ঘুমাতে হবে তাকে। মহুয়ার প্রেগনেন্সির 8 মাস চলছে। আগের মতো শুকনো চিকন নেই আর মহুয়া। শরীর তার অনেকটা ভারী হয়ে গেছে। ওজন বেড়ে গেছে 14 কেজি। দু পায়ে বেশ পানি নেমেছে। চোখ যুগল সবসময় এখন ফেপে থাকে। মহুয়াকে দেখলেই মনে হয় সদ্য ঘুম থেকে উঠেছে সে। পেট অনেকটা বড় হয়ে গেছে। মাঝে মধ্যে পেটের ভেতরে থাকা তার ছোট্ট অস্তিত্বটি তার কাজকর্মে জানান দেয় সে পৃথিবীতে আসছে স্বল্প সময়ে। কখনো পেটে লাথি মারবে অথবা নিজের অঙ্গের সাহায্যে পেটে ঢেউ তুলবে। রিহান এতে যে কি পরিমাণ খুশি হয়। খুশিতে মহুয়ার অদর উন্মুক্ত করে এক নাগারে কয়েক শত চুমু খায়। মাঝে মধ্যে বড় বড় চোখ করে নিজের সন্তানের অস্তিত্ব দেখে, ঢেউ দেওয়া দেখে। কি যে প্রশান্তি এতে। 8 ঘন্টা পর মহুয়া রিহানের 3য় বিবাহ বার্ষিকী। অন্য কেউ হলে এই দিনটি বেশ জমজমাট করে উদযাপন করত, কিন্তু রিহানের কাছে এই দিনটা ব্যতিক্রম, কিছুটা শোক দিবসের মতো। এই দিনেই সে মহুয়াকে সে একবার নয় বরং দুইবার নিজের জীবন থেকে হারিয়ে ফেলতে নিয়েছিল। একবার মহুয়ার অন্য কোথাও বিয়ে হতে গিয়ে, আরেকবার বিয়ের দিনই মহুয়া অনেক ডোজের ঘুমের ওষুধ একসাথে খেয়ে নিয়েছিল। রিহানের বুক ভারী হয়ে এলো, হাহাকার শুরু হলো। এখনো কথাগুলো ভাবলে, স্মরণ করলে বক্ষ জ্বালাপোড়া করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রিহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। মহুয়াকে জড়িয়ে ধরে থাকতে পারলে ভালো হতো। রিহান ঝুঁকি নিতে চাইল না। গত 2 বছর থেকে রিহান এই সময় মহুয়াকে ঝাপটে ধরে থাকে সারা রাত। সে ঘুমায় না, মহুয়াকেও ঘুমাতে দেয় না। সারা রাত গল্প করে কাটিয়ে দেয় দুজন। এইবার বিষয়টা ভিন্ন। তার সন্তান যদি জড়িয়ে ধরায় ব্যথা পায়,
রিহান সোজা টেবিলে চলে গেল। নিকোষ কালো অন্ধকার ঘরটি। রিহান ঘরের লাইট জ্বালালো না। মহুয়ার ঘুমের সমস্যা হলে লাইটের আলোয় বড় চার্জার লাইটটা অন করে টেবিলের এক প্রান্তে রাখলো। অস্থিরতা কাটিয়ে উঠতে একটা সাদা কাগজের পৃষ্ঠা নিজের সম্মুখে রাখলো। কলম তুলে নিল হাতে। ছোট ছোট করে লিখতে আরম্ভ করলো। অঙ্গারিনী, অঙ্গারিনীর আগে প্রিয় শব্দটি আজ বরং যুক্ত করলাম না। তুমি আমার সর্বদা প্রিয় প্রিয় আছো। চাইলে তোমাকে মোহ বলেও সম্বোধন করা যেত, সেটা আজ ইচ্ছে হলো না। অঙ্গারিনী নামের সাথে যে অনেক কিছু লুকিয়ে আছে, কষ্ট, বেদনা, তোমার প্রতি সতেজ পবিত্র অনুরক্তি। এই যে 3 মাস আগেরই কথা, অফিস থেকে ফেরার পথে তোমার জন্য নিয়ে এসেছিলাম 10টা শাড়ি, যার মধ্যে ছিল আসমানি সাদা রঙের মিশ্রণে জামদানি একটা শাড়ি। তোমার সব শাড়ি রেখে এটাই মনে ধরল শাড়িটা আলাদা করে রেখেও কাজ হলো না। আমার ইচ্ছে ছিল শাড়িটা এইবারে বিবাহ বার্ষিকীতে অন্তত তোমাকে দিব। শোক দিবস পালন করা তো অনেক হলো, শোক দিবস পালন করে করেই 2 বছর গেল। যার জন্য তোমায় বলেছিলাম এই শাড়িটা তোমার জন্য না মোহ, এটা ছাড়া সবগুলোই শাড়ি তোমার জন্য। তুমি সেদিন অবাক স্বরে বলছিলে, আম্মুর জন্য এনেছো? আম্মু তো শাড়ি পরে না। আমি গম্ভীর স্বরে বলেছিলাম এটা আমার অঙ্গারিনীর জন্য কিনেছি। মুহূর্তেই তুমি চুপসে গেলে। তোমার চোখ যুগল হলো বরফ। যেমন কে জানতো এই শান্ত থাকার মাঝে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে যেতেই এই সুযোগে তুমি ট্রলিতে তোমার কাপড় চোপড় ভাঁজ করে ভরে নিলে, চোখের পানিতে তোমার মুখ ছড়িয়ে ছিটিয়ে। নাক টেনে টেনে এই অবস্থাতেই ট্রলি হাতে নিয়ে ঘর থেকে বেরোতে নিলে। তা দেখে আমি ওয়াশরুম থেকে বেরিয়েই দৌড়ে তোমার পিছু ছুটলাম। খপ করে হাত ধরে তোমাকে আটকালাম। তখন তুমি বারংবার হাত ছোটানোর চেষ্টা করছিলে। আমার বোধগম্যই হচ্ছিল না তোমার হঠাৎ হলো কি। তোমায় ধীরে ঘরে এনে বিছানায় নিয়ে বসালাম। তুমি আমার দিকে একবারও তাকালে না, মুখ ফিরিয়ে অন্য দিকে তাকিয়ে রইলে। আমি পা গুটিয়ে তোমার পায়ের কাছে বসে আদুরে কণ্ঠে শুধালাম, এত রেগে গেছো কেন মোহ? কি হয়েছে আমার মোহর? তুমি যে কি ভয়ঙ্কর দৃষ্টি আমার মাঝে স্থাপন করেছিলে, যেন চোখ দিয়ে আমাকে খুন করে ফেলবে। অতঃপর চেঁচিয়ে বলেছিলে, আমি আমার বাড়ি যাব, এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। আমার হাতের আজলায় তোমার 2টো হাত মুঠোই নেই। তুমি টান মেরে আমার থেকে হাত সরিয়ে নাও। আগের ন্যায় বলো, কয়েকদিন পর এক সন্তানের বাবা হবে, আর এখন তুমি প্রেম করে বেড়াচ্ছ। আমি এখানে থেকে কি করব? আমি অবাক কণ্ঠে বলি, তোমার এটা কেন মনে হলো মোহ আমি প্রেম করে বেড়াচ্ছি? তুমি নাক টেনে টেনে বলো, সব থেকে সুন্দর শাড়ি কিনেছো তুমি তোমার অঙ্গারিনীর জন্য। আমি কি কিছু বুঝি না? থাকবো না আমি এই বাড়ি। তোমায় কোনো মতে মানানো সম্ভব হলো না। উপায়ান্তর না পেয়ে প্রথম তোমায় ধমকানো কণ্ঠে বলি, আমার সন্তানকে আমার হাতে তুলে দিবে, তারপর তুমি কোথায় যাওয়ার যাবে, এর আগে নয়। আমার এই ছোট্ট একটা কথায় তোমার অভিমান জন্মালো। তুমি সজল নেত্রে তাকিয়ে রইলে, চুপ হয়ে গেলে। এরপর আর আমার সাথে কোনো কথা বললে না। আমি ভেবে নিলাম তুমি রাগ করেছো, একটু পর মান ভাঙিয়ে দিব। তুমি এইবারও আমায় ভুল প্রমাণ করে দিলে। ওই সময় থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে। ডাইনিং টেবিলে বসে আমার পাশে বসে খাও, অথচ এমন হাবভাব ছিল তোমার, তুমি আমাকে চিনোই না। আর তুমিন, ড্যাড, আম্মুর সাথে কতই না খোশ গল্প তোমার। যেই শাড়ি নিয়ে এত কিছু ঘটে, সেই শাড়ি তোমায় দেই, সঙ্গে সেই ডিজাইনের শাড়ি 10-12টা। তোমার মন তবুও একটুও গলল না, একটি শাড়িও ছুঁয়ে দেখলে না। রাগ অভিমান করে 2 মাস পার করে দিলে, ঠিক যেমনটা 3 বছর আগে করেছিলে। মনে আছে তোমার? আমায় ভুল বুঝে অন্য এক ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলে। অবশ্য শেষে বিয়েটা হয়ে ওঠে না, তবে দিনটা আমার মনে দাগ কেটে গেছে। আমি তো মনেই করে নিয়েছিলাম তোমার বাবাকে আমার ড্যাড খুন করেছে, যার জন্য বাড়ি ছেড়ে চলে যাই। পাত্র যেদিন তোমায় দেখতে আসে, সেদিনও আমার ফোনে কল আসে। সেই রাতে আমার ঘুম হয়নি, নির্ঘুম কাটে সারাটা রাত। মস্তিষ্ক বারংবার বলে, তোমায় অন্য ছেলে কেন দেখতে আসবে? তোমার বিয়ের দিন আমি ঢাকার বাহিরে চলে যাই, বলতে পারো পালিয়ে যাই। আমার যে সেদিন পৃথিবীর সব কিছু বিষাদ লাগছিল, মনে হয়েছিল আমি মরে যাচ্ছি না কেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে ফেলি, বিয়ে করলে তুমি আমাকেই করবে, অন্য কাউকে নয়। তবে ঢাকায় ফিরতে গিয়ে
মাঝপথে আমার অ্যাক্সিডেন্ট হয়, গুরুতর। অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে যায় একটা, শরীরের বেশ কিছু জায়গায়ও বেশ জখম হয়। তার মধ্যেও ভয়ডর আমাকে জাপটে ধরেছিল সেদিন। মনে হচ্ছিল এই বুঝি তোমায় বিয়ে করে নিলে না তো? পাগল পাগল লাগছিল। চিকিৎসার মাঝপথে আমি জোর জবরদস্তি করে হসপিটাল থেকে বেরিয়ে তোমার কাছে যেতে গিয়েও পারি না। তবে শেষ সময়ে রফিক আঙ্কেল আমায় হেল্প করে। আমি তার কাছে চিরকৃতজ্ঞ সর্বদা। আমার মিথ্যা মৃত্যুর খবর তোমাদের কাছে তিনি পৌঁছে দেয়। এটা আমিই তাকে করতে বলি। কি করতাম, মাথা কাজ করছিল না, বাধ্য হই। সঙ্গে সঙ্গে তোমরা লাইন দিয়ে ছুটে আসো হসপিটালে। মর্গের বাহিরে সবার আগে তুমি উপস্থিত হও। আমি মর্গের ভিতরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। অনেক হিসাব ছিল তোমার সাথে, কিন্তু তুমি মর্গের বাহিরে অচেতন হয়ে যাও, ঢলে পড়ো ফ্লোরে। যেখানে রাগ অভিমান করার কথা ছিল আমার 1000 গুণ, সেখানে তুমি ঘুমের ওষুধ খেয়ে হসপিটালে ভর্তি হও। যেখানে তুমি আমায় সেবা করবে, সেখানে ভাঙা পায়ে আমি তোমায় নিয়ে হসপিটালে ছোটাছুটি করি। তোমার চিকিৎসার 12 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরে। 13 ঘন্টায় আমাদের দুজনের পরিবার, আমাদের বিয়ে। অতপর তোমায় ভালোবেসে আমি হয়েছি ভস্য, পেয়েছি সুখ, পেয়েছি দুঃখ। তাই তো আমার অঙ্গারিনী শ্রেষ্ঠ। রিহানের কলম থেমে গেল, চোখের কার্নিশ বেয়ে পানি বেরিয়ে এলো। এখনো এসব মনে হলে তার কষ্ট হয়, চোখের পানি আপনা আপনি বেরোয়। কাগজের পৃষ্ঠাটা ভাঁজ করে একটা বইয়ের পাতার মাঝখানে রেখে দিল। উঠে দাঁড়ালো। ঘড়িতে 11:59। বারান্দার লাইটের আলোয় বোঝা যাচ্ছে মহুয়ার পুরো শরীর ঢাকা কাঁথায়। রিহান ভ্রুকুচকে আস্তে করে ঘরের লাইট জ্বালালো, মহুয়ার দিকে তাকালো। মহুয়া কাঁথা মুড়িয়ে শুয়ে, মুখ পর্যন্ত কাঁথায় শরীর ঢাকা। রিহানের কপালে ভাঁজ পড়ল। গরমকাল চলছে এখন, তাছাড়াও এই সময় গরম ভাব থাকে শরীরে সব সময়। তুমুল বৃষ্টির মধ্যেও গরম লাগে। মেয়েটার কি শরীর খারাপ লাগছে? রিহান দ্রুত পায়ে মহুয়ার দিকে এগিয়ে গেল। মহুয়ার কাছে গিয়ে ফ্লোরে বসে আস্তে করে মহুয়ার মুখ থেকে কাঁথা সরালো। মহুয়ার চোখ বন্ধ, ঘুমিয়ে। রিহান মহুয়ার কপালে হাত ঠেকালো। না, শরীরের তাপমাত্রা ঠিক আছে। রিহান মহুয়ার মুখের দিকে সাবধানে ঝুঁকে মহুয়ার কপালের মধ্যিখানে প্রগাঢ় চুমু খেলো। রিহানকে হালকা করে জড়িয়ে ধরে গলদেশে মুখ গুজে আওড়ালো। ভালোবাসি মোহু। সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমিও তোমায় ভালোবাসি হিয়ান। রিহান ভরকে গেল। ভরকে গিয়ে মহুয়াকে নিজের থেকে সরালো। বিছানায় তাকালো। মহুয়া শুয়ে, চোখ যুগল খোলা। মহুয়া কাঁথা সরালো শরীর থেকে। মহুয়া শাড়ি পরে, রিহানের সে আসমানি সাদা রঙের মিশ্রণের শাড়িটা। রিহান থমকালো। মহুয়া কুচি দিয়ে শাড়ি পরায় তার ওধর আরো বড় দেখাচ্ছে। মনে হচ্ছে 9 মাস চলছে, যদিও তার 8 মাস চলছে। মেয়েটাকে আজ শাড়িতে চমৎকার লাগছে। তবে শাড়ি পরলো কখন? ঘুমানোর সময় তো ঢিলেঢালা ফ্রক পরা ছিল। রিহান অবাক কণ্ঠে বলল, তুমি এই শাড়ি পরে কেন? মহুয়া মিষ্টি স্বরে বলল, যার জন্য কিনেছো সেই পড়েছে। মানে? মহুয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো। রিহানের অতি নিকটে এলো। 2 পা উঁচু করে রিহানের সমান হওয়ার চেষ্টা করলো, তবে মহুয়ার জন্য কষ্টকর হচ্ছে। রিহান মহুয়াকে অপলক দৃষ্টিতে দেখছে। মহুয়া থামলো। কষ্ট হয়ে গেছে এটুকুতে। রিহান চোখে হাসলো। মহুয়ার মাঝে তার যতটুকু দূরত্ব ছিল সে কাছে এসে তা গুছিয়ে দিল। মহুয়ার ওষ্ঠ প্রসারিত হলো। রিহান একটু হেলে নিচু হলো। মহুয়া খপ করে 2 হাতে রিহানের গলা পেঁচিয়ে ধরল। রিহান পুনরায় চোখে হাসলো।